আমরা কি বোর্ড দেখতে পাচ্ছি? জি স্যার। এখন দেখো, বোর্ড কি কোনো জুম টুম করতে হবে না, যেখানে আছে ঠিক আছে? ঠিক আছে। স্যার একটু জুম করেন, দূর হয়ে যাচ্ছে। স্যার একটু জুম দিলে ভালো হয়। আচ্ছা, ওকে। জি স্যার, এবার ঠিক আছে। ওকে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে তোমাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে কেমিস্ট্রি 2, নাকি? প্রথমে একটা ক্লাস করেছিলাম আমরা, মনে হয় রমজান মাসে করেছিলাম কি, নাকি? না, রমজান মাসে না। আহ শেষ করেছিলাম কোন জায়গা থেকে একটু বলবা, যারা প্রথম ক্লাস করেছিলে? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমরা তো নতুন স্যার, আসছে আজকে। জি স্যার, এই যে চারটা লেখাই দিয়েছিলেন ওই সংকেত গুলো একসাথে পরপর আচ্ছা, পরপর। তার স্যার মানে এই আমরা আইসোটন আইসোবার জি আর স্যার। হচ্ছে আইসোমার। আইসোবার আইসোমার জি বা স্যার। জি স্যার। প্রথম ক্লাস করার পরে ওই অংশ নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা প্রশ্ন আমাকে করতে পারবা, আমি তোমাকে জানা রাখলাম। আজ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সবাই লিখবো একসাথে, টপিকস এর নাম লিখবো: জারণ, বিজারণ। আমরা সবাই লিখবো জারণ, বিজারণ, ধাতু, অধাতু, ফিশন, ফিউশন। আমি মনে করি একজন স্টুডেন্টের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো, যদি নির্ধারণ করা হয় তাহলে এই তিনটা তার মধ্যে অন্তর্ভুক্ত। একটা হচ্ছে জারণ, বিজারণ, একটা হলো ধাতু, অধাতু, আর একটা হলো ফিশন, ফিউশন। লেখা শেষ হলে আমাকে একটু সাউন্ড দিও যে স্যার শেষ লেখা। তাহলে শেষ। ওকে, এখানে আমরা একটা পার্থক্যের মতো সব বানাবো। পার্থক্যের মতো একটা সব বানাবো। একটু একটু দাঁড়া। এখানে আমরা বাম পাশে একটু লিখবো বানান ছোট, ডান পাশে আমরা লিখবো বানান বড়। একটু সবাই একসাথে লিখবো বানান ছোট, বানান বড়। প্রথম যে আমাদের আলোচ্য বিষয় ছিল নাম্বার 1, সেখানে ছিল হলো জারণ। ডান পাশে আমরা লিখলাম সেকেন্ড ওয়ার্ড ছিল 1 নাম্বার অংশে বিজারণ। একটু খেয়াল করলে দেখা যাবে বানান ছোটর মধ্যে লিখেছি জারণ, বানার বড়র মধ্যে লিখেছি বিজারণ। এখন আমার প্রথম প্রশ্ন হলো, কখন একটা জিনিস ছোট হয়? মানে একটা জিনিস কখন ছোট হয় তুমি বলো। তা তুমি বলবা যে একটা জিনিস ছেড়ে দিলে, ভেঙে ফেললে, দান করলে ছোট হয়। তাহলে ঠিক এই কথাগুলো একটু লেখো যে দান করলে, ত্যাগ করলে, ছেড়ে দিলে, বর্জন করলে ছোট হয়। এটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য।
এই কথাগুলো ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা জিনিস কখন বড় হবে? গ্রহণ করলে, অর্জন করলে, যুক্ত করলে বড়। এটাও ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। এটাও ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন তোমাকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো করা হবে বা বিভিন্ন প্রশ্নের তুমি সম্মুখীন হবে, সেই সকল প্রশ্নের মধ্যে আগে খেয়াল করবা দান করা, ত্যাগ, ছেড়ে দেওয়া, বর্জন করা কথাগুলো থাকলে আমরা দাগাবো জারণ, গ্রহণ, অর্জন, যুক্ত থাকলে বিজারণ। বিষয়টা ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি স্যার। ওকে। কিন্তু দুঃখের বিষয় হলো তুমি একটা আহ মারাত্মক সিচুয়েশনে পড়ে যাবা তখন, যখন এই কথাগুলো থাকবে কিন্তু তুমি তখন জারণ পাবা, তখন তোমার বিভ্রান্তি হবে। যেমন আমি যদি তোমাকে এরকম বুঝাই বলি, এরকম দিল যে যে পদার্থ অন্য পদার্থকে, ইলেকট্রন দান করে তাকে কি বলে? ভালো করে বুঝো। প্রশ্ন করা হয়েছে যে পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন দান করে তাকে আমরা কি বলবো? ভালো করে বুঝো কথা। এখন অপশনগুলো এরকম দিল যে জারক, বিজারক, বিজারিত। ঠিক আছে, জারক, বিজারক, বিজারিত, বিজারণ। এখন দেখো তুমি একটা ঝামেলায় পড়ে যাবা, যে সেটা হলো যে স্যার আমি তো এখানে দান কথাটা পেলাম, তাহলে অবশ্যই উত্তর হবে জারণ, কিন্তু আমি চারটা অপশনে তো জারণ খুঁজে পাচ্ছি, তখন কি? তখন তোমার যে কাজটা করতে হবে, জারণের আরো যে দুইটা নাম আছে সেটা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট। জারণের আর একটা নাম হলো জারিত, আর একটা নাম হলো বিজারক। তখন তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা ছোট বানান দিয়ে, তখন তুমি শিখবা জারণ। জাস্ট মূল নামটা না থাকলে তার অন্যান্য নামগুলো একটু জাস্ট মুখস্থ রাখতে হবে, যে জারণের আর একটা নাম জারিত, বিজারক। ঠিক বিজারণের ক্ষেত্রে এরকম হবে বিজারিত, জারক। তাহলে তুমি কিন্তু খুব সহজেই প্রথম নামটা যখন পাবা না, তাহলে দ্বিতীয়টা খুঁজবা জারিত। কোনটার মধ্যে জারিত আছে? নাই। তাহলে তৃতীয়টা তুমি পেয়ে যাবা, বিজারক। পেয়ে গেছো। বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলতে পারো। এখন যদি তুমি একটু খেয়াল করে দেখো, যদি এরকম থাকতো, ভালো করে বুঝছো কি? ধরো এখানে প্রবলেম হবে কখন দেখেন, আরেকটা প্রবলেম। ধরো এখানে বিজারকও আছে, আবার জারণও আছে। হতে পারে, আমি আবারও বলছি হতে পারে যে অপশন দুইটা থাকতে পারে। তাহলে খেয়াল করো, জারণও আছে, বিজারকও আছে। সবসময় এইসব ক্ষেত্রে মনে করতে হবে প্রথমটাকে আগে প্রায়োরিটি দিতে, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ড। তাহলে প্রথমটা থাকলে প্রথমটাকেই প্রায়োরিটি দিতে। আশা করি বিষয়টা ক্লিয়ার। দুইটা অপশন থাকুক বা তিনটা থাকুক, মুখ্য বিষয় প্রথমটা আছে। যদি এটা না থাকতো তাহলে বিচারক হতো। ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার কিনা? আমি জি যেটুকু স্যার। বলেছি একটু জি ক্লিয়ার স্যার। কিনা? আশা করি আমি যেভাবে বুঝাবো যদি তুমি একবার মনোযোগ দিয়ে থাকো, কোনোদিন এটা নিয়ে কনফিউশন তৈরি হলে দায়ভার আমার হবে, কনফিডেন্সের না। কারণ কনফিডেন্স তো আমার বলে নাই যে তুমি কম পড়ো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেকেন্ডটাতে স্যার আসে। আমি তো কোনো লিখছি না। জি। স্যার এখনো লেখি নাই আমি। আচ্ছা, পরে দেখে নিতে হবে, আমি তো আর ব্যাক করতে পারবো না। আমি তো লিখে ফেলেছি, মুছেও দিচ্ছি, পরেরটা একটু একটা বুঝে নিতে হবে। একটা রিকোয়েস্ট যতটুকু ছিল বলি। স্যার। হ্যাঁ, বলো।
আপনার কথা অন্যরা কথা বলে তাদের স্ক্রিন চলে আসতেছে, আপনার এই ডিসপ্লেটা সরে যাচ্ছে। আপনার ওইটা স্পিকার মুডে দিলে হয় ভালো হয়। এটা কি করব বলো তো ভাই, কিভাবে ঠিক করা লাগে এটা? আমাদের মডারেটর ভাই রাশেদ ভাই থাকলে হয়তো হইতো। আপনার ফোন হ্যাঁ, থেকে হয়তো স্পিকার অপশনটা থাকতে পারে স্যার, ওইটা অ্যাক্টিভ করে দিলে হয়তো এটা ইয়ে, সমস্যার সমাধান। আহ রাশেদ আছো নাকি লাইনে? আমাদের অফিসের কেউ আছে নাকি? অফিসের কেউ আছো এখানে? ডিসপ্লেতে ওরটা চলে আসতেছে কেন আমি বুঝতেছি না। এটা আবার স্ক্রিন শেয়ারের সুযোগ থাকলে স্ক্রিন শেয়ার দিলে আবার সমস্যা হইতো না, আমি তো সরাসরি ক্যামেরাতে ঢুকে গেছি এই জন্য লয়। দাঁড়াও। ওরা তো কেউ সাউন্ড টাউন্ড কথা বলে না, বুঝছো? কি করবো এখন বলো? ক্লাস নিতে থাকে, অন্যরা সবাই মিউট থাকলে সমস্যা হবে না যদি প্রশ্ন আচ্ছা একটু ছাড়া মিউট থাকে। থাকো, আমি বলি প্রশ্ন না থাকলে তো করার দরকার নেই আপাতত। প্রশ্ন তো থাকবে খুবই কম, প্রশ্ন তো থাকার সম্ভাবনাই কম। স্পিকার মোড তো পাচ্ছি না। স্যার আপনার আপনার স্ক্রিনটা পিন করে রাখেন, তাহলে ঠিক থাকবে। পিন করলেও হবে না, গতকালকে পিন করে রাখছিলাম। পিন করলেও হবে না কেন? আমার তো কো হোস্ট করে নাই, কো হোস্ট না করলে পিন করলেও লাভ হবে না, তারপরে বলছো করে দিই। এগুলো হলো ইয়েদের করা লাগে, হোস্ট বা কো হোস্ট না থাকলে এগুলোতে বিষয় না, আমি ক্লাস নিতে থাকি। আমি তো ক্লাস না নিলে ক্লাস তো শেষ করতে পারবো না। স্যার আপনি ক্লাস নিতে থাকেন। আচ্ছা তোমরা, আমি বলি ওরা চলে আসবে, ওরা তো এক্সপার্ট। শোনো, তোমরা তো জুমে ক্লাস করতেছো, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো। অন্যান্য বছর তো খালি আমার কথা শুনে ক্লাস করছো, তাও তো আল্লাহর কাছে শুক্রিয়া যে এবছর 22টা হুবহু কমন পাই। আমরা যদি শুনতিছো কোথায় যে শোনো, বাকিটা আল্লাহ পাকের রহমতে ওরা কেউ জয়েন করলে ঠিক করে দেবে। আচ্ছা, আহ একটু লিখে নিবা, সেটা হলো অ্যানোডে জারণ ঘটে। আমরা এটার এক্সপ্লেনেশন দেবো ছবি সহ। এখন আপাতত লিখলাম যে অ্যানোডে জারণ ঘটে, তুমি এখন জিজ্ঞেস করো স্যার অ্যানোড কাকে বলে, বিস্তারিত বলবো একটু। আর এ পাশে লিখবা ক্যাথোডে বিজারণ ঘটে। ক্যাথোডে বিজারণ ঘটে, আমি ব্যাখ্যা দেবো, টেনশন করো না। তাহলে আমরা দুইটা লাইন শিখলাম। প্রথমে বললাম পরীক্ষাতে যদি ডান ট্যাগ ছেড়ে দেওয়া বর্জন করা থাকে আমরা তিনটা দাগাবো, প্রথমটাকে প্রায়োরিটি দেবো, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ড। এরপরে বলেছি অ্যানোডে জারণ ঘটে ক্যাথোডে বিজারণ ঘটে, যেটার এক্সপ্লেনেশন একটু পরে দেব। আর উদাহরণস্বরূপে লিখবো হলো হাইড্রোজেন, কার্বন, ধাতু। এই হাইড্রোজেন, কার্বন আর ধাতু, এই তিনটা কথা মনে রাখবা যারা জারণ করে, তাহলে অবশ্যই তারা অ্যানোডের মতো কাজ করবে, যেটা আমরা এক্সপ্লেনেশনে পেয়ে যাবো। আর এই পাশে লিখবা হলো, যেমন আমরা একটু যদি বুঝাই বলি, আহ তোমাদের অধাতু। আর অধাতুরা সারা জীবন মনে রাখবো, অধাতুরা সাধারণত গ্যাস হয়ে থাকে, তাহলে অধাতুরা সাধারণত বিজারণ বিক্রিয়া ঘটাবে। তাহলে আমরা এতটুকু নিশ্চিত হচ্ছি যে অ্যানোডে জারণ ঘটে। উদাহরণস্বরূপ দেখলাম, এটা দেখ। তবে উদাহরণের ক্ষেত্রে এখানে ট্রিপল স্টার দিলাম, কারণ এটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। মানে হাইড্রোজেন, কার্বন, ধাতু এগুলো বেশি আমাদের আহ মোকাবেলা করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। তাহলে আমরা কি একটু মুছে দিতে পারি কিনা যদি শেষ হয়ে যায়? স্যার এই অ্যানোডেরটা আবার একটু বুঝাই দেন। আমি বলেছি অ্যানোডে জারণ ঘটে, এটা শুধু লিখে রাখতে বলছি, আমি একটু পরে বিস্তারিত বুঝাবো। ক্যাথোডে বিজারণ ঘটে, এটা বিস্তারিত, কারণ এখনো অল্প জায়গার মধ্যে দেখানো যাবে না, চিত্র এঁকে দেখাই।
ওকে জি স্যার। ওকে, আমি কিন্তু বলিনি যে এটা দেখাবো না, বলছি যে একটু পরেই দেখাবো, মানে কয়েক মিনিট পরেই, এটা শেষ করেই বলবো। আচ্ছা, ছকের আর একটা অংশ বাকি রয়ে গেল, সেটা হলো আমাদের সেকেন্ড পার্টে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হলো, বাম পাশে আমরা লিখবো ধাতু, ডান পাশে লিখবো অধাতু। এখন তোমার পরীক্ষাতে এটা বিপদে পড়ে যাবা যে ধাতুরা কোন বিক্রিয়া ঘটায় আর অধাতুরা কোন বিক্রিয়া ঘটায়। একটা বুদ্ধি শিখাই দিই। সহজ কথা হচ্ছে, ধাতু বানানটি ছোট, ছোট বিক্রিয়া ঘটাবে, এই জন্য আমরা লিখবো জারণ বিক্রিয়া। একটা এক্সপ্লেনেশন দিলাম। তাহলে তোমার উল্টায় যদি বলো ধাতুরা জারণ কোন জায়গা ঘটবে, ধাতুদের ক্ষেত্রে, ঠিক বড় বানানোর ক্ষেত্রে বিজারণ লিখে দাও। ওকে, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া ঘটায়। এইটুকু আপাতত আমরা থাকলাম। যেহেতু আমি ধাতু নিয়ে তোমাকে আরেকটু পড়াবো, একটু পরেই পড়াবো, তাহলে আমরা আপাতত শখের মধ্যে বেশি লিখতে যাবো, এক্সপ্লেনেশনটা পরে দেব। এখানে শুধু একটা কথা বলবো, ধাতুর ক্ষেত্রে উদাহরণ, এই ধাতুর ক্ষেত্রে একটা উদাহরণ মনে রাখবো, অধাতুর ক্ষেত্রে একটা উদাহরণ। উদাহরণটা কেমন হবে একটু দেখে নাও। যে হয় কঠিন হবে অথবা আম থাকবে। আর এখানে আমরা উদাহরণস্বরূপ লিখবো, অধাতুর সাধারণত গ্যাসীয় বা তরল হয়। ব্র্যাকেটে লিখে দিলাম সাধারণত। আমরা আসো এখন ব্যাখ্যায় যাই, ভালো করে বুঝো। কি বলছে? কঠিন, আর বলেছে আম। যাদের কঠিন, এখন যদি আমি তোমাকে বলি সোনা, রূপা, তামা, তুমি বলো সোনা, রূপা, তামা এগুলো কঠিন, তাহলে এগুলো ধাতু। আমযুক্ত কারা? যদি আমি বলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে দেখো আম পেয়ে গেছে। ঠিক অধাতুদের মধ্যে যদি আমি তোমাকে বলতে বলি যে স্যার একটু বলেন তো, তাহলে অক্সিজেন, ওই যে আমরা অক্সিজেন গ্যাস নিচ্ছি, নাইট্রোজেন, বলো এগুলো আমরা, অক্সিজেন, নাইট্রোজেন, কত কিছু, কার্বন ডাইঅক্সাইড, তারপরে যে কোনো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস তো আমরা প্রথম ক্লাসে পড়েছি, সকল নিষ্ক্রিয় গ্যাস। এখন তুমি বলো তো আর কোনো প্রশ্ন এখানে থাকে কিনা। আমরা কি বললাম? আমরা বললাম কঠিন বলতে সোনা, রূপা, লোহা, তামা, এগুলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের উপরে বলবো, আমরা যে নিয়মের মধ্যে থাকি। এখন লেখা শেষ হয়েছে কিনা একজন রেসপন্স করো যে স্যার শেষ। স্যার শেষ। ওকে, কেউ মন খারাপ করবা না, যদি কেউ পরে আসো না বোঝো প্রশ্ন করবা, কিন্তু আর একজন কেউ বলবা না যেটা বুঝি, উল্টো আমাকে বলতে পারো, সমস্যা নেই। এখন আসো আমরা একটা জিনিস দেখি, ব্যতিক্রম যে নাই আমি কিন্তু বলিনি। আসো আমরা ব্যতিক্রম দেখি, ব্যতিক্রম দেখি। এখন তুমি যদি বলো ব্যতিক্রমের মধ্যে যে তরল ধাতু, আর তুমি বলো মাত্র তোমাকে শিখালাম যে সাধারণত ধাতুরা হবে কঠিন অথবা হবে আম, তাহলে আমি তরল ধাতু যেহেতু লিখলাম, তাহলে অবশ্যই এটা থেকে এটা ব্যতিক্রম পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যতিক্রম কারা? যেমন পারদ, পারদের আর এক নাম কি? মার্কারি, এইচজি, সিজিয়াম, সিজিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম। এখন আমরা যদি এগুলো একটু মনে রাখি যে পারদ, সিজিয়াম, গ্যালিয়াম, এগুলো সাধারণ তাপমাত্রায় তরল। ওকে, এইটুক নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। কেন ব্যতিক্রমের মধ্যে লিখলাম? কারণ তরল তো হওয়ার কথা ছিল অধাতু, কিন্তু ধাতু হয়েছে, এই জন্য ব্যতিক্রম। তুমি এখানেও আসতে পারো, যেমন কঠিন অধাতু। আর তুমি বললে যে একটু আগে সাধারণত অধাতুরা হবে
হয় গ্যাসীয় নাই তরল, তাহলে কঠিন যেহেতু অধাতু তাহলে অবশ্যই এটা ব্যতিক্রম, নিয়মের মধ্যে তো নাই, নিয়ম ছাড়া। তাহলে কিরকম হতে পারে, যেমন হীরক, গ্রাফাইট, রাইট? হীরক, গ্রাফাইট, বিষয়টা কি তোমরা ক্লিয়ার হচ্ছে? আর তোমরা জানো এগুলো সব কার্বনের রূপভেদ। কার রূপভেদ? কার্বনের রূপ। তাহলে কার্বন চলে আসে, তাহলে হিরো, গ্রাফাইট, গ্রাফিন, এগুলো কার্বনের রূপভেদ। সি মানে কার্বন, মনে রাখবা। তাহলে হিরো, গ্রাফাইট, গ্রাফিন এগুলো সব কার্বনের ভিন্ন ভিন্ন রূপ, এগুলোকে আমরা বলে থাকি। তাহলে এগুলো দেখো কঠিন, আশা করি কোনো সমস্যা হবে না। আরেকটা জানো, যেমন আমযুক্ত, আমযুক্ত অধাতু। তুমি তো বলছিলে যে স্যার আম হলে তো ধাতু হবে, কিন্তু এইরকম আছে দুইটা, কয়টি? দুইটি আমযুক্ত অধাতু আছে। একটা নাম হলো হিলিয়াম। কে বলতে পারো হিলিয়াম আর আনানক্টিয়াম এই দুটা মূলত কি? প্রথম ক্লাসে পড়েছিলাম, বলো তো ভাই। প্রথম ক্লাস যদি করে থাকো মনে থাকার কথা। হিলিয়াম আর আনানক্টিয়াম এই দুইটাকে কি বলা যায়? কোন ধরনের গ্যাস বলা যায়? নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন তুমি আমাকে বলো, মাত্র শিখালাম পৃথিবীর সকল গ্যাসই অধাতু। পৃথিবীর সকল গ্যাসই কি? অধাতু। তাহলে হিলিয়াম, আনানক্টিয়াম যদি নিষ্ক্রিয় গ্যাস হয়, ভালো করে বুঝো, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে তোমার সূত্র মোতাবেক মিলে গেল, নিষ্ক্রিয় গ্যাসটা অধাতু। তাহলে বলবো তাহলে স্যার ব্যতিক্রমের মধ্যে লিখলেন কেন? কারণ এর শেষে আম আছে। তাহলে আজকে একটা মজার জিনিস শিখাই দিই। বলবা সকল আম ধাতু, দুইটা আম বাদ দিই। যে দুইটা আম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে, একটা হলো হিলিয়াম, একটা হলো আনানক্টিয়াম। বলো এটা নিয়ে কোনো কনফিউশন থাকলো কি না? ঠিক আছে, স্যার তাহলে নিষ্ক্রিয় গ্যাসও কি হচ্ছে এইটার মধ্যে যাবে? আমি একটু সহজ করে বলি আবার। সকল নিষ্ক্রিয় গ্যাস অধাতু। এখন তুমি এই মেসেজটা জানার পরে তোমার কিন্তু এইটা আর লেখা লাগতো না। ভালো করে বুঝবা কিন্তু, সকল নিষ্ক্রিয় গ্যাস অধাতু, সকল গ্যাসই অধাতু। তাহলে বলবা যে এখন তাহলে স্যার আলাদা করে লিখলাম কেন? এই জন্যই লিখলাম, যেহেতু আমি একটু আগে লিখছিলাম যে হয় আম নয় কঠিন, মানে আম থাকলেই ধাতু হবে। এখন আমি এই দুটাকে আলাদা করে না দিলে, তুমি যদি শর্ট করে ধরে ফেলতে না পারো না নিষ্ক্রিয় গ্যাস, আম দেখে দাগায় দাও, তাহলে তো ভুল করবা, যে স্যারে ক্লাস করেও ভুল করলাম। সেই জন্য আরো একটু বোঝানোর জন্য দ্বিতীয়বার লিখলাম। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আর হ্যাঁ, হচ্ছে এই সাইডে হচ্ছে এই যে যারা মানে এই সাইডে যে ব্যতিক্রমে লেখা আছে সিজিয়াম, গ্যালিয়াম, এটা তো মানে আম থেকেই মনে রাখা যায়। আরে সেটা বলিনি তো, এটা তো ধাতু, সমস্যাটা তো ওইটা না। সমস্যাটা তো তরল ধাতু, তুমি বুঝবা কেমনে? পরীক্ষাতে যখন বলবে নিচের কোনটি তরল ধাতু, দেখো নিচের কোনটি তরল ধাতু, এই দিয়ে প্রশ্ন করা হলো। কেন এটা ব্যতিক্রমের মধ্যে লিখলাম? কারণ ধাতুর বৈশিষ্ট্য তো আর তরল না, কথা বুঝবা। ধাতুর বৈশিষ্ট্য তো হয় কঠিন হতেও। ধাতুর প্রধান বৈশিষ্ট্য কঠিন হবে, দ্বিতীয় বৈশিষ্ট্য আমযুক্ত থাকবে। তাহলে তুমি যে তরল কথা লিখলে, তার এই তরল যে ধাতুর আরেকটা ব্যতিক্রম বৈশিষ্ট্য, এটা না জানলে, না লিখলে পরীক্ষাতে রিটেনে লিখবা কেন? দ্বিতীয় সমস্যা। এখন আমি যদি বলি নিচের কোনটি তরল ধাতু, আমি সেখানে লিখলাম, দেখো লিথিয়াম। প্রবলেমটা কোথায় হতো? লিথিয়াম, সিজিয়াম, সোডিয়াম, যে প্রশ্ন করছে সে আনসার দিবা। পটাশিয়াম। আম বলো কি করছে? স্যার সবকটা তো আম। এটার অ্যান্সার হবে সিজিয়াম, কারণ এটা হচ্ছে তরল। আর ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে কঠিন, কিন্তু এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। ইয়েস, ক্লিয়ার। এখন তুমি যদি আজকে কোনো গাইড পড়তে, তুমি গাইডে তো শুধু পারদ পড়বা, তখন তুমি গ্যালিয়াম আর সিজিয়াম পড়বা না, তখন তো তোমার পরীক্ষাতে এইরকম দিলে তো তুমি খুঁজেই পাবা না। কথা বুঝছো কিনা? আরেকটা সমস্যায় পড়বা, দেখো যারা শুধু গাইড পড়তেছে, ক্লাস করলো না, ধরো আজকের ক্লাসটা করলো না, না করুক, এখন সে গাইড পড়ে, ভালো করে বুঝো কিন্তু। দেখো একটা মজার জিনিস শেখাচ্ছি, কিন্তু কোনোটিই নয়। আমি এত এত করে বোঝাচ্ছি কেন? যাতে তুমি ভুল না করো। এখন কোন একটা ছাত্র পড়ে গেছে তরল ধাতু মানে পারদ, তাহলে সে পারদ কোনো জায়গায় পাইলো না, তাহলে সে দাগায় দিয়ে আসবে কিন্তু কোনোটিই নয়। রাইট আর রং? রাইট। সে কোনোটিই নয় দাগাবে, কারণ সে তো এটা জানতো না। কিন্তু পিএসসি টেকনিক করে তোমার জানাটার বাইরেরটাও অপশন দিয়ে এটাকে কোনোটিই নয় করে দিলে তুমি কিন্তু বিপদে পড়ে।
বোঝো আমার কথাটা, বুঝছো কিনা? স্যার আমি তো পিছনে অনেক ক্লাস করতে পারি নাই, তো ওই ওই তোমার পিছনের ক্লাসগুলো কোনো কি আবার কোনো রিপিট দরকার হবে? নেই। আমার কথাটা শুনে না, ধরো তুমি জীবনে কোনো ক্লাস করো, আজকেই তোমার জীবনের প্রথম ক্লাস শুরু, তুমি আজকের ক্লাসটা কি পুরোপুরি আগে বুঝো কিনা এটা আমারে বলো। তুমি সব ক্লাসে রিপিটেশন পাও, জি স্যার, সব আজকে ক্লাস বোঝা ক্লাসে যাচ্ছে না। রিপিটেশন পাও। আমি আর কথা আজকেরটা বোঝো প্লিজ। তুমি আগের কেমিস্ট্রি 1 করো না, এটা নিয়েও আমার কোনো ইয়ে নাই, তুমি আমার ক্লাসটা বুঝতে বাধ্য। একজন আসা, আমার ক্লাস তো রেকর্ড থাকে। তুমি আমারে পছন্দ করো না, কনফিডেন্স কে পছন্দ করো না, বা সবকিছু তুমি জেদ করেও বলতে পারবে না স্যার এটা বুঝি, ইচ্ছা করে বলতে পারবে না, এটা তোমার আমি না না, নিশ্চিত করে পিছনে যে বলছি। শুধু বিজ্ঞান না, আরো যে ক্লাসগুলো ইংলিশ বাংলা, তো সব ওগুলা কি পাবা, আবার সব রিপিট পাবা, হবে এগুলা? সব পাবা, সব পাবা, সব পাবা, 100% স্যার, পাবা। রাজু ভাই কথা এক্সকিউজ দিতে মি সব স্যার। পাবা। বলো। স্যার, আমি কারেন্ট না থাকার কারণে একটু লেটে ক্লাসে ঢুকেছি, আমাকে ধাতু অধাতুটা কি আরেকবার টাচ দেওয়া যাবে? হ্যাঁ যাবে, বলেছি যারা কঠিন তাদের বৈশিষ্ট্য কঠিন হবে, আর যাদের নামের শেষে আম থাকবে তারা ধাতু হবে। যেমন তুমি যদি বললো লোহা, লোহা কি কঠিন তরল না বায়বীয়, যে প্রশ্ন করলে পরে আসলে তুমি বললো লোহা কঠিন কঠিন তরল না কঠিন বায়বীয়, এই জন্য কঠিন। ধাতু, এই জন্য ধাতু। আচ্ছা স্যার। এরপরে লিখলাম লিথিয়াম, তুমি তো আর সবকিছুর নাম জানবা না, শুধু লিখলাম লিথিয়াম। আচ্ছা আহা, লিথিয়ামের শেষে কি আম আছে কিনা, হ্যাঁ হ্যাঁ এই জন্য ধাতু। আর হ্যাঁ তুমি স্যার। অধাতু চিনবা কেমনে, গ্যাস দেখে চিনবা। যেমন অক্সিজেন, হ্যাঁ নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো কি গ্যাস না, কঠিন হ্যাঁ তরল স্যার। না বায়বীয়, এই জন্য। হ্যাঁ স্যার। এখন আমরা যেটা যাচ্ছি, একটু একটু সাউন্ড লেস করো, সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করে রাখো প্লিজ। এখন আমরা যাবো যেটা 3 নাম্বার অপশনে, খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে। একটা ছাত্রকে সবচেয়ে বেশি কনফিডেন্ট লেভেল আনার জন্য কেমিস্ট্রি ক্লাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিনয়ের সাথে বলবো। আচ্ছা, আমরা তৃতীয় অপশনে চলে যাচ্ছি, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। ওকে, এখন তুমি দেখো, ছোট বানান ফিশন, বড় বানান ফিউশন। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে ফিশন আমরা কাকে বলবো, কখন তাকে বলবা, যে জিনিসটা ভালো করে শুনবা, ভেঙে ছোট হয়, যে জিনিসটা ভেঙে ছোট হয় এই জিনিস ছোট বানান। ওকে, তাহলে ফিউশন কখন হবে, যে জিনিসটা বড় হয় বা ছড়িয়ে পড়ে। আচ্ছা, কোনো কিছু যদি ছড়িয়ে পড়ে তাহলে সে কি কম জায়গা দখল করে না বেশি জায়গা দখল? তুমি বলো তো, তোমার কাছে একটা জিনিস আছে, তোমার হাতের মধ্যে ছোট্ট একটা পলিথিন, এটা রং আছে, এটা অল্প জায়গা দখল করে আছে, তুমি যদি ওয়ালে মেরে দাও, সারা ওয়াল ছড়ায় দেয়, তাহলে এই রঙের আগের অবস্থানে যতটুকু জায়গা দখল করেছিল এখন সে বেশি জায়গা দখল করেছে, তাহলে বড়, এই জন্য বড় বানান, ছড়িয়ে পড়া বড় বানান। আমরা আসলে উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিলে বুঝবা, খুব মনোযোগ দিও কিন্তু, এই উদাহরণটা খুব জরুরি। আমার তো এখানে খাতা নাই, সেই জন্য আমি প্রথম উদাহরণটাকে একটু বড় করে লিখবো, পরে আমি মুছে দিয়ে ওর পাশে দেখো। আচ্ছা, খুব মনোযোগ দিও কিন্তু প্লিজ। ইউরেনিয়াম, ইউরেনিয়াম হচ্ছে 235। আবারও বলছি, ইউরেনিয়াম, একটু কথা জানাই রাখি, এখান থেকে প্রশ্ন আসছে কিন্তু, আসবে, আসে। 3 ধরনের ইউরেনিয়াম পৃথিবীতে আছে, 234, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238। মনে থাকবে কিনা বলো? পৃথিবীতে আমরা যে ইউরেনিয়ামকে ব্যবহার করি, 3 ধরনের ইউরেনিয়াম আছে, একটা 234, 35, 38, মনে থাকবে? ইয়েস অ্যান্ড নো বলো, 34, 35, 38, 34, 35, 38। এখন তোমার প্রশ্ন হচ্ছে, এদের সবারই পারমাণবিক সংখ্যা 92, 92, 92, এটা আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, মনে থাকার কথা তোমাদের। এখন এই যে পায়ের কাছে সংখ্যা মিল আছে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। যারা প্রথম ক্লাস করেছো, না করলেও কোনো সমস্যা নেই, পায়ের কাছে সংখ্যা মিলে গেলেই তাকে আমরা বলি আইসোটোপ। আইসোটোপ, তাহলে তুমি চিন্তা কেমন আইসোটোপ, মনে রাখবা পা মিল, পা মিল। এখন দেখো 92, 92, 92, এই জন্য পা মিল, এটা আইসোটোপ। ওকে, ঠিক আছে। সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি
আর এটা হলো বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায়, মনে রাখতে হবে দুটো করে। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি ও ব্যবহৃত হয়, ব্যবহার লিখে রাখো, ব্যবহার। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো 35, আর সবচেয়ে বেশি পাওয়া যায় হলো 38। আমরা তাহলে যেটা বেশি ব্যবহার হয় সেটা দিয়ে আমরা একটা বিক্রিয়া দেখানোর চেষ্টা করব। এইটুকু আমি মুছে দিতে পারি কিনা, এই কথাটা মুছে দেবো কিনা বল। কি বলছি? ইউরেনিয়াম 234, 35, 38, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 35, সবচেয়ে বেশি পাওয়া যায় 38। এটুকু মনে থাকবে কিনা? এরা পরস্পরের আইসোটোপ, কারণ এদের পায়ের সংখ্যা মিল আছে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। জি হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তোমরা যদি সাউন্ড একবার বুঝে নাও তাহলে বারবার এগুলো পড়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এখন এই ইউরেনিয়াম ওই যে পাবনার রূপপুরে যে পারমাণবিক চুল্লি হচ্ছে, সেখানে এই ইউরেনিয়ামটা আমরা কিছুদিন আগে নিয়ে আসছি। বলতো কোন দেশ থেকে নিয়ে আসছি ইউরেনিয়াম? রাশিয়া থেকে স্যার। কিছুদিন আগে রাশিয়া থেকে আমরা নিয়ে আসছি। এটা নিয়ে অনেকে দ্বিমত করেছে, নানান ঝামেলা করছে, আমি বিতর্কে যাচ্ছি না। যেদিন এটা স্টার্ট করা হবে সেদিন কেমনে স্টার্ট করা হবে, কি করা হবে তোমাকে একটু দেখ। এখানে জাস্ট একটা নিউট্রন কণা ছেড়ে দেওয়া হবে, ভালো করে বুঝো কিন্তু। ইউরেনিয়াম গুলো একটা জায়গায় রাখা হবে, এরকম বড় বড় পাইপের মতো দণ্ডাকার। এই দণ্ডগুলোকে লাগায়ে জাস্ট ওর মধ্যে একটা ইউরেনিয়াম ছেড়ে দিয়ে সুইচটা অন করে দিলে এখান থেকে কি বিক্রিয়া বেরোবে একটু তাকায় যাবে। এখান থেকে বেরোবে বেরিয়াম, বেরোবে ক্রিপ্টন, 3টা নিউট্রন, আর দ্রুত তাপ শক্তি বেরোবে। দ্রুত তাপ শক্তি, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ পাবো। এটা দিয়ে আমরা কি বানাবো? বিদ্যুৎ বানাবো, তাপ শক্তি। তাহলে এখন দুইটা মেসেজ। এক মেসেজ হচ্ছে ইউরেনিয়াম দিয়ে যে পাবনার পারমাণবিক চুল্লি তৈরি করা হয়েছে, সেখানে বিদ্যুৎ তৈরিতে মূলত কি ব্যবহার করা হবে। প্রথম মেসেজ হচ্ছে তাপশক্তি। 2 নম্বর হলো এই বিক্রিয়াকে কোন বিক্রিয়া নামে ডাকা হয়? ফিশন বিক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, এই বিক্রিয়াতে কয়টা করে নিউট্রন তৈরি হয়? 3টা। এর পরের প্রশ্নটা দেখো, খুব মজা পাবা। এরা কিভাবে তৈরি হয় দেখো। একটা হচ্ছে 36, এটা হলো 56, এটা হলো 141, আর এটা হলো 92। আসো আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে। এটা শিখাচ্ছি কিন্তু প্রিলি না, আবারও বলতেছি, বিশ্বাস করো এই পড়াটা শিখাচ্ছি রিটেনের মতো করে, তোমার ফাউন্ডেশন করে দিচ্ছি। দেখো কি করে বুঝবো যে এই বিক্রিয়াটা ঠিক আছে। এখন দেখো তোমার 235 আর 1 কত? 270। এখন তাকায় দেখো তো, 141 আর 92 মানে 92, আর একটার জন্য যদি 1 হয় তাহলে 3টার জন্য 3 যোগ করলে দেখো 236 হয়ে যাবে। আর 92 আর 0 যোগ করলে 92, ঠিক এখানে 56 আর 36 বললে 92, তার মানে বিক্রিয়া ঠিক আছে। এই জায়গাটা ভালো করে শুনবা। এই বিক্রিয়াতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় দুইটা জিনিস। হলো ভারী পানি যাকে আমরা বলি D2O, আরেকটা ব্যবহার করা হলো গ্রাফাইট দণ্ড। গ্রাফাইট দণ্ড। ওকে, এখন যদি তোমরা এইটুকু একটু লিখে নাও, আমি তোমাকে এখন দেখাবো কেন এটাকে ফিশন বলা হয়েছে। তুমি তাকাও, কি বলেছিলাম? ভেঙে ছোট হবে। বলো, এখানে 235 বড়, ভালো করে বুঝবা কিন্তু। 235 বড়, এটা ভেঙে কি হয়েছে? 141 আর 92। তাহলে বামে ছিল বড়, তারপরে ভেঙে ছোট হয়েছে, এই জন্য ফিশন হয়েছে। ম্যাজিক্যাল বিষয় হলো, তারা আমরা আর্টসের ছাত্র, ভালো করে বুঝবা কিন্তু, তারা কিন্তু খালি থিওরি পড়তিস ভাই। থিওরি পড়ে ভালো করা কিন্তু কষ্ট, সেই জন্য বুদ্ধি খাটাও। 235 হচ্ছে বড়, 141 আর 92 235-এর তুলনায় ছোট। তাহলে তীরের মাথায় যখন ছোট হবে, অ্যান্সার হবে ফিশন। বিক্রিয়া দিলেও পরীক্ষাতে পারবা। বলো, একজন বলো যে বুঝিনি বা বুঝেছি। সাউন্ড দাও। স্যার, এই বুঝেছি স্যার। বিক্রিয়াটা আবার একটু বুঝাই দেন। আবার বলি, এই ইউরেনিয়ামটা অলরেডি আমরা কিনে এনেছি। তুমি বলবা কেন কিনলাম স্যার এটা? কারণ এটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, দ্রুত ভালো কাজ করে, এই জন্য নিয়ে আসি। প্রথম প্রশ্ন, এখানে একটা নিউট্রন কণা জাস্ট ছেড়ে দিয়ে যেদিন স্টার্ট করবে সেদিন থেকে বিক্রিয়াটা শুরু হয়ে যাবে। তখন বেরিয়াম হবে, ক্রিপ্টন হবে, নিউট্রন হবে, আর দ্রুত তাপ শক্তি। এই তাপ শক্তিতে বিদ্যুৎ বানাবো। আর এই নিউট্রন আর সেকেন্ড বার দেওয়া লাগবে না, কারণ ওই নিউট্রন আবার ঘুরে ঘুরে বিক্রিয়া করবে। এখন বেরিয়াম আর ক্রিপ্টন যে হবে, তা আমরা বুঝবো কেমনে যে এটা ফিশন বিক্রিয়া হলো? তাহলে 235-এর তুলনায় এদের মানগুলো তাকালেই বুঝে ফেলবো এটা ফিশন। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে বলো তো ভাই, এখানে মডারেটর হিসেবে দাগাবো ভারী পানি, অপশনে না থাকলে গ্রাফাইট। তাহলে আশা করি আজকের পরে এই মূল কথা হচ্ছে ফিশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। লেখা শেষ করেছো আশা করি।
উদাহরণটা কেমন লিখ? এটার উদাহরণ হচ্ছে তাহলে মাত্র শিখে পেলাম পারমাণবিক চুল্লি, মাত্র যে বিক্রিয়াটা দেখালাম এটা পারমাণবিক চুল্লিতে হয়। ওকে, পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটাই বলো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ওকে, তারপরে বলতে পারো পারমাণবিক বোমা, তারপরে বলতে পারো আণবিক বোমা। এই চারটা উদাহরণ একটু মনে রাখলে তোমাকে বলবে নিচের কোনটি ফিশন বিক্রিয়া ঘটায়, এই চারটার একটা থাকবে ইনশাআল্লাহ। আমরা কি কনফিউশন দূর হতে পারলাম? তোমার এইগুলো কিন্তু এতটা তুমি এই গাইডমাইড করে পাবা না, তাই বিশ্বাস করো, প্রথম ক্লাস করেছো, মিলাই দেখো। আমি তো ওপেনলি বলতেছি, এমন না যে গোপনে বলতেছি। স্যার এখন তার আসো মানে আমরা এটাই কি হচ্ছে এটার উদাহরণ, মানে এগুলো এই থাকলে ফিশন অ্যান্সার। বিক্রিয়া, এই হ্যাঁ এই জি 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 ফিশন বিক্রিয়া এগুলোতে ঘটে থাকে। অ্যাজ লাইক অ্যাজ ফিশন বিক্রিয়া কিছু উদাহরণ দিলাম, না হলে উদাহরণ ছাড়া তো তুমি অ্যাপ্লাই করতে পারবা না। যেমন আমি একটু আগে পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটা বিক্রিয়া দেখালাম, বাকিগুলো এরকম। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আমরা চলে যাচ্ছি এখন ফিউশন। একটু তাকাও, তুমি নিজেই বলেছো বড় হবে অথবা ছড়িয়ে পড়ে, বড় হবে অথবা ছড়িয়ে পড়ে, ভালো কথা। এখন একটু তাকাবা সবাই, তাকাও। এটা হলো, নাম হলো ডিউটেরিয়াম। এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, যা প্রথম ক্লাস অলরেডি পড়াইছে। এটা হলো ট্রিটিয়াম। তাহলে এটা হলো ডিউটেরিয়াম, এটা হলো ট্রিটিয়াম। এখন একটু তাকাবা, এটা বিক্রিয়া করে তৈরি হবে, এটা বিক্রিয়া করে তৈরি হবে হিলিয়াম প্লাস বিপুল তাপ শক্তি। আচ্ছা, এই বিক্রিয়াটা কোথায় ঘটে? তুমি বলো স্যার এটা তো কোথায় ঘটে তো আমি জানি না, যেমন একটু আগে যেমন লিখলাম, এটা কোথায় ঘটে? সূর্যের মধ্যে ঘটে, সূর্যে ঘটে এই বিক্রিয়াটা। আল্লাহ এই বিক্রিয়াটা সূর্যের মধ্যে প্রতিদিন ঘটাচ্ছে। এই দুইটাকে আমরা বলি হলো হাইড্রোজেন, এই দুইটাকে আমরা বলি হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেন এর আইসোটোপ। তুমি বলবো স্যার এটা আইসোটোপ আমি বুঝবো কেমনে? তাহলে অবশ্যই একটু তাকায় দেখো, পায়ের কাছে মিল আছে, 1 আর 1 এই জন্য। এখন এইটা যে ফিউশন বিক্রিয়া তা তুমি মুখস্থ করবা কেন? যে স্যার আমি মুখস্থ রাখবো কেন? তাকাও, এখানে 2 আছে, এখানে 3 আছে, দেখো যুক্ত হয়েছে, খেয়াল করে দেখো কি হয়েছে, যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কি হয়েছে বলো, 4 হয়েছে। তুমি বলো তো 2 এবং 3-এর তুলনায় 4 বড় কিনা? অবশ্যই বড়, তাহলে বড় বানান হবে। তাহলে সূর্যের আলো কি হয়, ছড়িয়ে পড়ে, এই যে ছড়িয়ে পড়ে বিপুল তাপ শক্তি হিসেবে। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার এখানে 3 আর 2 5 না, তো এখানে যে 4। হাই হাই রে, 3, এটা কি একটা, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তুমি কম্পেয়ার করবা 2-এর তুলনায় 4 ছোট না বড়, 3-এর তুলনায় 4 ছোট না বড়, এটা আলাদা আলাদা দুইটা জিনিস। এটা কি একটা জিনিস না তো? বোঝো না এই কথাটা? তাহলে একটু আগেও তো যোগ যোগ করে করে যখন দেখবো, তাহলে তো তোমার দুটি সমান হয়ে যাবে মিলে গেলে। আর একটা এখানে নিউট্রন হবে, সরি। আমার কথা কি তুমি বুঝছো কি? ভালো করে বোঝো, এইটা একটা বুঝছি। আলাদা পদার্থ, এটা আলাদা পদার্থ, তো দুটির একসাথে যোগ করে ধরতেছো কেন? এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। তুমি চিন্তা করো এর তুলনায় এ বড় কিনা, এর তুলনায় এ বড় কিনা। ওকে, হ্যাঁ স্যার। তাহলে তোমাকে আজকে যে জিনিস শিখাই দিলাম, তুমি একটা বুকে হাত দিয়ে একটা শান্তির নিঃশ্বাস নাও যে পৃথিবীতে যত বিক্রিয়া আছে, আজকে এই মুহূর্ত থেকে বিক্রিয়াটা তোমার সামনে সাজায় দিলে, যদি ফিশন আর ফিউশনকে খুঁজে বের করতে বলে, তুমি চোখটা বন্ধ করে খালি ফেলে দাও। খালি দেখবা ডান পাশে যদি ছোট সংখ্যা হয় তাহলে হবে ফিশন, তীরের মাথা যদি বড় বানান হয় তাহলে হবে ফিউশন। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মানে এরা বিক্রিয়া করে হিলিয়াম উৎপাদন করে? জি, অবশ্যই তৈরি করে। সেই জন্য আমাদের বলা হয় সূর্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোনটি, সূর্যের মধ্যে, তাহলে কিন্তু দাগাইতে হয় হাইড্রোজেন। যদি কেউ কোনোদিন প্রশ্ন করে সূর্যের মধ্যে সবচেয়ে বেশি থাকে কোন উপাদান, কি বলবা? হাইড্রোজেন। হাইড্রোজেন। আর যদি বলে সূর্য পৃষ্ঠে কোনটা বেশি থাকে তাহলে বলবা হিলিয়াম। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। এটা আমরা অনেকে বুঝি না, সেই জন্য আমরা কনফিউশনে পড়ে যাই। কারণ এখানে ছিল হলো 1 আর 2, এখানে আছে হলো 1 আর 3, যেটা আর হাইড্রোজেনের একটা নাম, আর এখানে তৈরি হয়েছিল হিলিয়াম। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে
আমাদের মজার বিষয় হচ্ছে আমরা এখন ফিউশনের কিছু উদাহরণ দেখব। এরকম তুমি মাত্র পড়েছিল সূর্যের আলো, দেখো সূর্যের আলো সরিয়ে দিই। আচ্ছা, এরপরে আসো আহ নাপাম বোমা, এটা একটা গ্যাসীয় বোমা, এটা হাইড্রোজেন বোমা। নাপাম বোমা, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা, এই তিনটাকেই এক ডাকে নামা যায় গ্যাসীয় বোমা। এখন তুমি বলো গ্যাসীয় বোমা কি গ্যাসীয়, যে কোনো গ্যাসের প্রধান বৈশিষ্ট্য কি বলো, তাড়াতাড়ি বলো। গ্যাসের প্রধান বৈশিষ্ট্য কি? ছড়িয়ে পড়ে, তাহলে সবগুলো বোমা ছড়িয়ে পড়ে। সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ফিউশন। তাহলে একটু খেয়াল করে দেখবা মনোযোগ দিয়ে। এখন এই তিনটা জিনিসের দিকে তাকাবা, এই তিনটি বোমার আঘাতে লিখে রাখো, এই তিনটি বোমার আঘাতে দালান কোঠা ভাঙে না, দালান কোঠা ভাঙে না, কিন্তু প্রাণীরা মারা যায়। এখন আসো আমরা এটা লেখা শেষ করে আমরা একটা বাস্তব উদাহরণ দেব। আগে লেখা শেষ করো। দুঃখের বিষয় কি জানো, তুমি যখন বই পড়বা, এসএসসি লেভেল বলো, ইন্টার লেভেল বলো, বা কোনো গাইড বই বলো, সমস্যাটা তুমি অনেক কিছু লেখা পাবা কিন্তু এক্সপ্লেনেশন কম পাবা। এক্সপ্লেনেশন কম পাওয়ার কারণে তোমার যে প্রবলেমটা হবে, তাহলে তুমি বুঝতে পারবা না। একটু প্রমাণ দিই তারপর। তুমি হয়তো একটা বইয়ে পড়লে যে এই তিনটে বোমার আঘাতে দালান কোঠা ভাঙে না, প্রাণীরা মারা যায়, কিন্তু তুমি এখন বলো তো ভাই কিচ্ছু বুঝলে কিনা, কিছুই না। সমস্যা এই জায়গাটা। এখন আমি তোমাকে একটু উদাহরণ দিই। ধরো আমরা এখন অনলাইনে নয়, ডিরেক্টলি ফিজিক্যালি ক্লাস করি। একজন দুষ্টু লোক আসলো, সে হাইড্রোজেন গ্যাসটা আস্তে করে এটা বোতলের মুখ খুলে দিয়ে চলে গেল। সারা হাইড্রোজেন গ্যাস ক্লাসের মধ্যে ঢুকে পড়লো। আমরা প্রশ্বাসের মাধ্যমে আমরা পেটের মধ্যে গ্যাস নিয়ে নিলাম, এটি দাহ্য পদার্থ, আমাদের একদম অন্তর টন্তর সব জ্বলে পুড়ে ছাই হয়ে আমরা মারা গেলাম। বিল্ডিং তো আর ওই গ্যাসটা শ্বাস প্রশ্বাস নিল না, সেজন্য বিল্ডিং ঠিকঠাক থাকবে, জাস্ট আমরা পড়ে পড়ে যার যার জায়গায় পড়ে মরে যাবো। যেহেতু তিনটাই গ্যাস, এটা হাইড্রোজেন গ্যাস দিয়ে বানানো, এটা হাইড্রোজেন বোমা হাইড্রোজেন গ্যাস দিয়ে বানানো, এটা হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে বানানো, এটা হাইড্রোজেনের নিউট্রন দিয়ে বানানো। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কি হলো, এই জন্য দালান কোঠা ভাঙতেছে না, আমরা মারা যাবো। বিষয়টা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? কোনো কনফিউশন থাকলে বলতে পারো। নাই স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যদি বলি সবচেয়ে ক্ষমতাধর বোমার নাম কি? ক্ষমতাধর বোমা কোনটি পরীক্ষাতে বলি, তাহলে ফার্স্ট অ্যান্সার হবে নিউট্রন বোমা, সেকেন্ড হবে নাপাম বোমা, থার্ড হবে হাইড্রোজেন বোমা, আশা করি এই তিনটার মধ্যে একটা পেয়ে যাবা। তারপরে বললে হবে পারমাণবিক বোমা, আরো যদি যেতে চাও পারমাণবিক বোমা, আণবিক বোমা। আর দরকার আছে? দরকার নেই, সিরিয়ালটা মনে রাখো। প্রথম হচ্ছে নিউট্রন বোমা, সেকেন্ড নাপাম বোমা, থার্ড হাইড্রোজেন বোমা, তারপরে পারমাণবিক বোমা, তারপরে আণবিক বোমা। মনে থাকবে? স্যার, একটা মনে প্রশ্ন ছিল। থাকবে? বলো। আমরা তো জানতাম যে পারমাণবিক বোমা সবচেয়ে ক্ষমতাধর, আচ্ছা, কিন্তু তাহলে তোমার তোমার কথা মেনে নিলাম, মেনে নিলাম। এই কিছু সময়ের জন্য তোমার কথা আমি মেনে নিলাম, ভালো। আচ্ছা, ধরে দাও পারমাণবিক বোমা আসছে, আগে তোমাকে বুঝতে হবে সাইজটা, সাইজটা। এখন আমরা দুইজন কম্পিটিশন করতেছি যে আমরা দুইজনই একটা একটা জিনিস খাবো, দেখি কে আগে শেষ করতে। তা বললাম ঠিক আছে, রাজি। কারণ তুমি আমাকে দিলে হলো গরু, একটা আস্ত গরু, আর তুমি নিলে একটা আস্ত কবুতর। এখন বলো, সত্যি করে বলো, তাহলে কে জিতবে? ঘড়ি ধরে খাওয়া শুরু করলাম, আমার কাছে একটা আস্ত গরু আর তুমি কাছে একটা আস্ত কবুতর, কে হবে? যে কবুতর খাচ্ছে সে। আচ্ছা, ভালো। এখন তুমি পারমাণবিক বোমা যে লেভেলের নেছো, যে পরিমাণে নেছো পারমাণবিক বোমার সাইজটা, সেই সাইজের একটা নিউটন বোমা মারলে
পৃথিবীর কেউ লেখার জন্য যেটা ক্ষতিকর ছিল না ক্ষতিকর ছিল, এটা লেখার জন্য একজন বাইসে থাকবে না। এখন বলো কোনটা বেশি ক্ষতিকর? মনে করো এটা একটা দেশে মারছে, দেশ ধ্বংস হয়ে গেছে, মানচিত্র থেকে চলে গেছে, মানে নিলাম। কিন্তু ওই সাইজের একটা নিউটন বোমা মারলে কেউ বেঁচে থাকবে না এটা লেখার জন্য, যে কে ক্ষতিকর ছিল না। এখন বলো কোনটাই বেশি ক্ষতি হবে? জি স্যার, অবশ্যই নিউটন। আর একটা সহজ বুদ্ধি দিই, তাহলে বুঝবো। একসাথে দুই Yes. বন্ধু যাচ্ছিল, একসাথে দুই বন্ধু যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করছে। একজনের দুই হাত ভেঙে গেছে আর পা ভেঙে গেছে, আর এক বন্ধুর কিচ্ছু হয়নি, একদম মনে হচ্ছে এটা গায়ে আঁচড়ও লাগে না, শুধু মরে গেছে। বলো কার বেশি ক্ষতি হয়েছে? যার হাত পা ভাঙছে। হ্যাঁ, যার হাত পা ভাঙছে এই যে, না যে মরে গেছে এটা? যে মারা গেছে। প্রশ্ন বোঝো নাই? একজনের একটা গায়ে আঁচড়ও লাগে না, শুধু মরে গেছে ভয়ে। আর একজনের দুই হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কার বেশি ক্ষতি হয়েছে? যে মারা গেছে। আশা করি বুঝে গেছো। জি স্যার। এখন আমরা যেটা চলে যাচ্ছি সেটা হলো, খুব মনোযোগ দিও। তাহলে আমাদের বোমার ইতিহাস নিয়ে কিন্তু কথাবার্তা শেষ, এটা নিয়ে আর আমি কিন্তু আগাবো না সামনে। এখন আমরা একটা চিত্র আঁকবো। টপিকটার নাম হলো আদর্শ তড়িৎ কোষ। দেখো, একটি আদর্শ তড়িৎ কোষ, সবাই লেখো। তুমি কি মনে করতেছো এগুলো প্রিলি পড়াচ্ছি? না, রিটেন পড়াচ্ছি। প্রিলিতে এমনি হয়ে যাবে, রিটেন স্টাইলে পড়াচ্ছি। দেখো, আদর্শ তড়িৎ কোষ, যেটা 38তম বিসিএস এ 40তম বিসিএস এ আসছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর মধ্যে, একটি আদর্শ তড়িৎ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন। টপিকস লেখা শেষ করে আমরা এখন আদর্শ তড়িৎ কোষ বলতে যে একটি ব্যাটারিকে বুঝবো, সেটা তোমার মাথার ভিতর রেখে রাখো। তাহলে আজকে থেকে প্রিলি নয়, রিটেন নয়, সারা জীবনের জন্য মনে রাখবা, যদি কোনো আদর্শ তড়িৎ কোষের চিত্র আঁকতে বলে অনেকগুলো উত্তর দেওয়া যাবে, সহজ উত্তর হলো একটি ব্যাটারি এঁকে দিবে। ব্যাটারি তো আমরা চিনি, যদি কেউ না চিনে থাকে বলো যে স্যার আমি ব্যাটারি চিনি না, একটা ব্যাটারি আঁকতেছি। তাহলে তোমার এখানে আমি অফিসে দাওয়াত দেবো, একটা ব্যাটারি কিনে দেখো। এটা একদম কালো থাকে ভিতরে, তোমরা জানো। এখানে আমি কালো করতে চাচ্ছি না, ভিতরে অনেক কিছু লিখবো, তো জাস্ট কালো থাকে আমি বুঝালাম, এইটুক কালো করে দিয়ে বুঝালাম যে এটা টোটালটা কালো। একটা ব্যাটারির উপরের প্রান্তটা হচ্ছে পজিটিভ হিসেবে কাজ করবে, নিচের প্রান্তটা নেগেটিভ হিসেবে কাজ করবে। বুঝো কিন্তু? ক্লিয়ার হলো? হ্যাঁ। বাইরের খোলকটাকে আমরা বলি দস্তার খোলক, কেউ কেউ এটাকে বলে সোম। আমরা সবাই জানি দস্তা মানে কিন্তু জিঙ্ক। দস্তাকে বলা হয় ক্ষয়প্রাপ্ত ধাতু। পরীক্ষাতে চাইতে পারে যে নিচের কোনটি ক্ষয়প্রাপ্ত ধাতু, বলবা দোস্ত। এখন এই যে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কার্বন দণ্ড। কার্বন দণ্ড, কার্বন দণ্ড। তোমাকে আমি এখন যেটা শিখাবো তুমি বলতে বাধ্য হবা যে স্যার আমার কোনোদিন কেউ এভাবে শিখায়। খুব মনোযোগ দিবে। আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা তার নিলাম, আর নেগেটিভ প্রান্ত থেকে একটা তার নিলাম। ভালো করে বুঝতেছো কি? এটা একটা লাল তার, এখানে একটা কালো তার যুক্ত করে দিলাম, একদম ঝালাই করে দিলাম। আমরা দিয়ে এখানে একটা ছোট্ট বাল্ব লাগাই দিলাম। এটা করা যাবে ইজিলি, একটা ছোট বাল্ব লাগাই দেওয়া যাবে। এখানে লাগাই দিলাম, এখানে বাল্বটা জ্বলা শুরু করে দিল। এটা তো জানো, এখানে সুইচ ইউজ করা যাবে, ছোট ছোট বাল্ব চালানো যাবে, কারণ এটা 1.5 ভোল্টের ব্যাটারি। তো 1.5 ভোল্টের ব্যাটারি, সেই মানের একটা লাইট জ্বালানো ছোট। এখন আমি তোমাকে যা বলি ঠান্ডা মাথায় শোনো। যখন আমি সুইচটা অন করলাম, দ্যাটস মিন এখানে একটা সুইচ ব্যবহার করলাম, অন করে দিলাম, বাল্বটা জ্বলা শুরু হয়ে গেল। তার মানে হলো এই দোস্তা এখান থেকে ইলেকট্রন দান করে দিল। মনে রাখার টেকনিক বলো, দোস্তা ইলেকট্রন দান করলো। দোস্তা ইলেকট্রন যদি দান করে, তুমি বলো তো সত্যি দান করলো মানে কি? দান করলো মানে কি? দিয়ে দিল, অন্যকে দিয়ে দিল। আচ্ছা, তুমি বলো আজকে পড়াইছি যারা ইলেকট্রন দান করে তারা কি জারণ হবে না বিজারণ হবে? তাহলে বিজারণ জারণ। হবে।
অবশ্যই জারণ হবে। বিজারণ মানে গ্রহণ, থ্যাংক ইউ, অবশ্যই জারণ হবে। এখন তাহলে একটু তাকাবা কিন্তু, আচ্ছা দান করা মানে কি নিজের কাছে রাখা নাকি অন্যকে দিয়ে দেওয়া? অন্যকে দিয়ে দেবো। আচ্ছা, অন্যকে দিয়ে দেওয়া আর দান করা একই কথা। ঠিক অন্যকে দিয়ে দেওয়া যে তার নাম হলো অ্যানোড। মনে রাখবা, অ্যানোড মানে হলো অন্যকে দিয়ে দেওয়া, অন্যকে দান করা, এই জন্য নাম হয়েছে অ্যানোড। অ্যানোড তাকেই বলা যাবে যে অন্যকে দান করে ইলেকট্রন। এখন তুমি বলো তো ভাই, অ্যানোডের আর এক নাম হলো অন্যকে ইলেকট্রন দান করা, আর জারণেরও আর একটা কাজ হলো ইলেকট্রন দান করা। তাহলে আমরা কি বলতে পারি না জারণ আর অ্যানোড একই জিনিস? অ্যানোড হচ্ছে একটি তড়িৎদ্বার আর জারণ হচ্ছে একটি বিক্রিয়া, মূলত একই কাজ করে। বলা যায় নাকি যায় না বলো? জি স্যার। আচ্ছা, এখন আর একটা মজা শিখাই দিয়ে তোমার খুশিটা এখন মনটা ভরে যাবে। দেখো, পরীক্ষাতে বলা স্যার হবে, কি? আবারও বলি, অ্যানোড, অ্যানোড কথাটা কিছু সময়ের জন্য ভুলে যাও। আগে দস্তা, দস্তা তো বোঝো, দস্তা মানে জিন্স, এটা দস্তা। তাহলে দস্তা মানে দান করে, তো দান করলে জারণ হয়। আর অ্যানোড মানে অন্যকে দান করে, তাহলে অ্যানোডে জারণ ঘটে, এটা নিয়ে তার কনফিউশন থাকলো। আর দান করে যে দস্তাতে, তাও তো সমস্যা থাকলো না, দতে দস্তা, দতে দান করে। ক্লিয়ার কিনা আমাকে বলো? জি স্যার। ক্লিয়ার? ওকে। এসটা সহজ করে কেউ তোমাকে বললে তুমি বলো, তাহলে আমি ক্লাস নেওয়া বন্ধ করে দেবা, সমস্যা নেই। এখন দোস্তা তাকে কি করলে ইলেকট্রন দান করে দিলে। এখন বলো, তোমার কাছে একটা জিনিস আছে, তুমি যদি একজনকে দান করতে থাকো, বলো তো তুমি ধরো তোমার কাছে এখানে একটা কিছু আছে, তুমি একটু একটু করে একজনের দান করতেছো, এই জায়গা কি একই থাকবে না ক্ষয় হবে? হয় হবে। ক্ষয় হবে। এই জন্য ক্ষয়প্রাপ্ত ধাতু তোমার মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এই ইলেকট্রন যখন সে গ্রহণ করলো, কে গ্রহণ করলো? কার্বন দণ্ড। আচ্ছা, এখন কার্বন দণ্ড মনে রাখতে সুবিধা হবে। দেখো, কার্বন দণ্ড কি করলো? কার্বন দণ্ড কতে কার্বন, কতে ক্যাথোড, মনে রাখতে সুবিধা হবে। কতে কার্বন, কতে ক্যাথোড। আচ্ছা, তুমি নিজে বলো, ক্যাথোড মানে কি? ক্যাচ করা। ক্যাথোড মানে কি করা? বলো ক্যাচ করা, বলো ক্যাচ করা। আচ্ছা, ক্যাচ করা মানে কি? ক্যাচ করা মানে কি গ্রহণ বুঝিয়েছে না দান করা বুঝাইছে? স্যার গ্রহণ। গ্রহণ। গ্রহণ, তাহলে ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, আমরা যদি বলি ক্রিকেটের সময় বলি সে বলটা ক্যাচ করেছে। আচ্ছা, ক্যাচ করেছে মানে সে তো অবশ্যই ধরে ফেলেছে, গ্রহণ ধরেছে। করেছে, রিসিভ করেছে। তাহলে ইয়েস স্যার কেমনে বোঝাতে পারি? দেখো, ক্যাথোড কার্বন ক্যাচ করে, গ্রহণ করে। তা গ্রহণ করলে যে বিজারণ হয় এটা তো মাত্র পড়ে আসে। তাহলে ক্যাথোডে যে বিজারণ হয় ইজিলি মনে রাখা যাবে। এখন তুমি বলো স্যার, তাহলে ক্ষয় হইতে হইতে যখন আর কিছু থাকবে না তখনই বলা হবে যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? ইয়েস এন্ড নো? ইয়েস স্যার। বুঝছি, কিন্তু এইখানে যে কার্বন দণ্ড থেকে ক্যাথোডটা আসলো, সেটা ক্যাচ করে, তাও বুঝছি। ভাই, গ্রহণ শুধু করে ক বিজারণ দিয়ে হয়, হয় তাও না করে বুঝছি। ভাই, শুধু ক দিয়ে আর কিছু পড়ার দরকার নেই। কতে কার্বন, কতে ক্যাথোড, কতে ক্যাচ করে, উত্তর শেষ। মানে স্যার এই তিনটাই আমি সেটা জিজ্ঞেস করছি, মানে জি কার্বন জি, এই ক্যাথোড। তিনটাই শুধু। হ্যাঁ, এখন যদি পরীক্ষাতে কার্বন না থাকে গ্রাফাইট থাকে, তাহলে তোমাকে মাত্র শিখাই দিয়ে আসলাম না যে কার্বনের আর এক নামই গ্রাফাইট, পড়া দিয়ে আসলাম না? কার্বন না থাকে গ্রাফাইট থাকতে পারে, তা গ্রাফাইট তো কার্বনের একটা রূপভেদ। তাহলে গ্রাফাইট কোনো জায়গায় যদি লেখা থাকে তাহলে তুমি বুঝবা যে আসলে এখানে কার্বনই লেখা আছে। বুঝাতে পেরেছি কথাটা? মানে কার্বনের তো আর এক নামই তো গ্রাফাইট, এই জন্য অনেক সময় অপশনে কার্বন না থেকে গ্রাফাইট থাকতে পারে, তাই বললাম। বলো, আমাদের যতটুকু এতক্ষণ পড়ালাম বিশাল কিছু পড়ালাম। কি কি পড়ালাম বলো? জারণ, বিজারণ, ধাতু, অধাতু, ফিশন, ফিউশন, ব্যতিক্রম, নিয়ম, তড়িৎ কোষ। একদম প্রায় 7টা টপিক পড়াইছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে? স্যার ওই এইখানে না, মানে ওই ফিউশন আর ফিশন আর ফিউশনের যে ইউরেনিয়ামের যেটা দেখাইছিলেন, এটা একটু। তাহলে তুমি মনোযোগ দাও নাই। ইউরেনিয়ামের উদাহরণ দিছি শুধু ফিশনের জন্য।
আর সূর্যের মধ্যে দিছি হলো ফিউশনের জন্য। ইউরেনিয়াম দিয়ে আমি দুটো বুঝাই, ইউরেনিয়াম দিয়ে একটা বুঝাইছি, সূর্যের মধ্যে বিক্রিয়া দিয়ে একটা বুঝাইছি। আমি আরেকটা কথা জানা রাখি, আমাদের রিপিটেশন দিলে তো ক্লাস শেষ হবে না। আমি তোমাকে বলে রাখি, এই নাম্বারটা একটু সেভ করে রাখো, তোমার চাকরি হওয়া পর্যন্ত ইনশাল্লাহ হেল্প পাবো। এই নাম্বারটা সেভ করে রাখো, জাস্ট মনে রাখলেও হবে, 017913557। তুমি যদি কোনো জায়গা বুঝতে কষ্ট হয়, জাস্ট খালি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, তুমি সাথে সাথে রেসপন্স পাও। আমার মনে হয় এটা সুন্দর হবে, নাহলে অনেকে বিরক্ত হবে। সবাই যখন ইজি করে বুঝে ফেললো তখন তোমার সমস্যা। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, সবাই একটু দেখো, কার্বনের বহুমুখী ব্যবহার, একটু লিখবো সবাই। টপিকস এর নাম আমাদের 8ম নম্বর টপিক হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার। লেখা শেষ করো। লেখা কি শেষ? জি স্যার। কার্বনকে আমরা সি দ্বারা প্রতীক হিসেবে পরিচিতি দিয়েছি। কার্বন হলো সি। অনেক সময় কার্বন কথা না থেকে শুধু সি থাকতে পারে। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12। আমরা লিখলাম এই। ওকে। কার্বনের মূল কথা হচ্ছে সেটি একটি অধাতুর ন্যায় কাজ করে। এর প্রধান বৈশিষ্ট্য এটি হবে অধাতুর ন্যায়। মজার বিষয় হচ্ছে তার মধ্যে অধাতু এবং ধাতুর উভয় বৈশিষ্ট্যই আছে। কথাগুলো বুঝবা, তাহলে বুঝতে মানে আর কোনো ঝামেলা থাকার কথা না। অধাতু প্লাস ধাতুর উভয় বৈশিষ্ট্যই আছে। অধাতু এবং ধাতুর উভয় বৈশিষ্ট্য আছে। এখন তুমি যদি বলো যে স্যার তাহলে আমি অধাতু এবং ধাতু যদি কথা থাকতো এটা বেশি উত্তর রাইট, কিন্তু এটা থাকবে না। না থেকে থাকবে অধাতু ধাতু। দুইজনের মধ্যে তুলনা করলে অধাতুর বৈশিষ্ট্যই বেশি পাওয়া যায়। ঠিক আছে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে ক্যাটিনেশন ধর্ম আছে। ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে কার্বন বিভিন্ন মৌলের সাথে দ্রুত যৌগ গঠন করে। তাহলে কি লিখবা? দ্রুত যৌগ গঠন করার বৈশিষ্ট্য। আমি একটু সহজ করে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের সমাজে কিছু ছেলে বা মেয়ে আছে, আমাদের সমাজে কিছু ছেলে বা মেয়ে আছে, তারা খুব সহজে দেখা মাত্রই অপরের প্রেমে পড়ে যায়। তোমার আছে কি? তোমাদের কথা বলতেছি না, আমাদের সমাজে কিছু আছে। এই যে তারা দেখা মাত্র অন্যের প্রেমে পড়ে যায়, এটা কোন বৈশিষ্ট্য থাকার কারণে? ক্যাটিনেশন। তাহলে যাদের এই বৈশিষ্ট্য আছে তারা অন্যের প্রেমে পড়ে। তাহলে কার্বন হচ্ছে 118টা মৌলের মধ্যে এই যে অন্যের প্রেমে পড়ে যাওয়ার বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি। এবং যারা এই কাজটা করবে, দ্রুত অপরের প্রেমে পড়ে যাবে, তারা একটু কিরূপী হবে? সত্যি করে বলো তো, কিরূপী হয় তারা? যারা একটা ছেলে অনেক মেয়ের সাথে বা একটা মেয়ে অনেক ছেলের সাথে সম্পর্ক করে, তারা একটু কিরূপী হবে বলো? রুপি। বহুরূপী হবে। ঠিক তেমনি পৃথিবীতে যত মৌল আছে সবচেয়ে বেশি বহুরূপী হচ্ছে কার্বন। সে কখনো গ্রাফাইট, কখনো হিরো, কখনো গ্রাফিন, এরকম অসংখ্য ব্যবহার আছে। আমি কি তোমাদের এই 3টা কথা বোঝাতে পেরেছি? স্যার সেরাও হয়েছে উদাহরণটা। আবার একটু সবাই, আমি একটা কথা বলছি, এটা আবার কারে বলে ফেলে না যে তোর তোর মধ্যে ক্যাটিনেশন গুণ বেশি। আমি আবার অনেকের বলে ফেলি, ধর আমার কেউ আছে এরকম, তাহলে আমি বলি যে তোর ক্যাটিনেশন গুণ ভালো, ও তার বোঝে না। যখন আবার পড়ে শুনে বোঝে তখন আবার মন খারাপ করে। এখন আমি তোমাদেরকে একটা মজার একটা জিনিস শিখাই। তাহলে যদি পরীক্ষাতে বলে নিচের কোন মৌলটির ক্যাটিনেশন ধর্ম আছে, দাগা বা কার্বন, সবচেয়ে বেশি বহুরূপতা প্রদর্শন করে দাগা বা কার্বন। আর যদি বলে কার্বনের মধ্যে কোন রকম বৈশিষ্ট্য আছে, দাগানোর চেষ্টা করবা অধাতু এবং ধাতুর উভয় বৈশিষ্ট্য আছে। যদি এই অপশনটা না থাকে, অধাতু আলাদা জায়গা, ধাতু আলাদা জায়গা, আলাদা আলাদা থাকে, তাহলে অধাতুকে প্রায়োরিটি দিবে, এটা বলে রাখো। এখন হলো একটু তাকাবা,
সেটা হচ্ছে অনেক রূপই তো আছে, প্রধান হলো দুইটা। একটা হলো হীরক, আর একটা হলো গ্রাফাইট। একটা হলো হীরক, একটা হলো গ্রাফাইট। প্রথম কথা হচ্ছে, 1 নাম্বার, বিদ্যুৎ অপরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। এটা হলো শক্ত বা কঠিন, এটা হলো নরম। এটার অর্থ হচ্ছে আমি লিখি। গ্রাফাইটের অর্থ হচ্ছে আমি লিখি, মূলত গ্রাফাইটের অর্থ হচ্ছে আমি লিখি। হীরক হচ্ছে উজ্জ্বল, গ্রাফাইট হচ্ছে কালো, যেটা ব্যাটারির মধ্যে তোমরা দেখতে পাবা কালো। এটা হলো আহ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়, আর এটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায় না। হীরকের উদাহরণ হচ্ছে যেমন গহনা, গহনাতে বেশি ব্যবহার করা হয়, আর হলো কাঁচ কাটা। এই দুইটা জায়গা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কাঁচ কাটা আর গহনা হিসাবে হীরক আমরা বেশি ব্যবহার করি। আর গ্রাফাইট মূলত ব্যবহার করি হলো পেন্সিলের লিড। ওই যে পেন্সিলের ভিতরে যে লিডটা থাকে, তারপরে তোমার কলমের কালিতে, যেটা ওই যে ওএমআর মেশিন আছে না, ওএমআর মেশিনের এই গ্রাফাইটকে বিশ্লেষণ করে দেখতে সহযোগিতা করে। আমাদের বোর্ডে যেটুকু লেখা আছে, তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। তাহলে হীরকের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করে না, গ্রাফাইটের মধ্যে দিয়ে চলে। অলরেডি তুমি জানো ব্যাটারির মধ্যে দিয়ে তাহলে কিভাবে চলবে, এটা তো সহজ কথা। হীরক হচ্ছে কঠিন আর নরম, তুমি পেন্সিলের লিড গুলো হাত দিয়ে ভেঙে ফেলতে পারবা। হীরকের উপর আলো পড়লে দেখো উজ্জ্বল, এটা কালো থাকবে। এটার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মানে কি আলো পড়লে পুরোপুরি ফিরে আসবে, আর এটা আসবে না। এটা গহনা এবং কাঁচ কাটার কাজে ব্যবহার করা হবে। এটা পেন্সিলের লিড, কলমের কালি, তারপরে ওএমআর মেশিনে এগুলো ব্যবহার করা হয়। স্যার তাপ কোনো পরিবাহী কি কনফিউশন থাকলে গ্রাফাইট? আমাকে বলতে পারো। গ্রাফাইট অবশ্যই তাপ ও বিদ্যুৎ পরিবাহী। ব্যাটারি দেখবা গরম হয়, দেখছো কিনা? জি স্যার। একটা সহজ কথা বলি ভাই, যেখানে বিদ্যুৎ পরিবাহী আছে সেখানে তাপ পরিবাহী, ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম ব্যতীত। কারণ বিদ্যুৎ যাওয়া মানে সেখানে হালকা মাত্রায় তাপ তৈরি হয়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ভিন্ন বিষয়। আমরা কিন্তু এখানে মূলত পরিবাহী নিয়ে কথা বলবো। তবে একটা কথা মনে রাখতে হবে যে পরিবাহীর ক্ষেত্রে, একটা কথা বলি, পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে একটু লিখে রাখতে পারো, তাপ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়, মানে তড়িৎ প্রবাহ কমে যায়। মনে রাখতে সুবিধা হবে। আর অর্ধ পরিবাহী উল্টা লিখে দিলাম, একটু একটু লিখে নাও সবাই। যেহেতু প্রশ্নটা তুললে, কষ্ট করে পড়ালাম, তাহলে ভালো করেই পড়াই। তার মানে পরিবাহের মধ্য দিয়ে তাপ যাবে, তখন আবার প্রবলেম হবে যে তড়িৎ প্রবাহটা একটু কমে যাবে তুলনা। আর অর্ধ পরিবাহিতার উল্টা, মানে কি তাপ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। ঠিক আছে? স্যার তাহলে এইটা হচ্ছে অপরিবাহিতে কি হবে, যে তাপ বৃদ্ধি পেলে আমরা তড়িৎ কিন্তু প্রবাহ
না, অপরিবাহিত যাবেই না রে ভাই। অপরিবাহিত তো বিদ্যুৎ চলাচলই করবে না, তাহলে বিদ্যুতের সাথে তো অপরিবাহীর কোনো সম্পর্কই নাই, জি, শুধু চার্জ দিতে পারবে। তুমি অপরিবাহী শব্দের মানে কি তুমি নিজেই বলো, অপরিবাহী শব্দের মানে তো পরিবাহী হবেই না। স্যার আমি লিখতে পারি নাই। তাহলে লিখে নাও যে পরিবাহী পদার্থর পাশে একটু লেখো যে তাপ বাড়লে তড়িৎ ক্লাস প্রবাহ তো কমে রেকর্ড যায়। ফেসবুকে রেকর্ড থাকবে। রেকর্ড থাকবে তো, তাপ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যায়, আর অর্ধপরিবাহী তাপ বাড়লে তড়িৎ রেকর্ড প্রবাহ দেখবো বেড়ে না, যায়। আপনি সামনে নিতে যান। আমরা একটু আগাই, থ্যাংক ইউ। আরেকটা বিষয় একটু বলি, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, যে গ্রাফিন নিয়ে একটা মিনিট একটু কথা বলে দিই। কারণ এটা তো একটা মনে হচ্ছে নতুন শব্দ, তোমাকে জানানো উচিত, এই জন্য বলি। এটা আহ বিদ্যুৎ পরিবাহী কার্বনের ভিন্ন রূপ, একটা দুইটা কথা লিখলাম, বিদ্যুৎ পরিবাহী বললাম, কার্বনের ভিন্ন রূপ বললাম। এটা দেখতে হলো এরকম, চিত্রটা এঁকে দিয়ে অ্যাজ ইউজুয়ালি, চিত্রটা তো তুমি আর নিজে বুঝবা না, সেই জন্য আমি একটু এইটা চিত্র না দিলে কষ্ট পাবো। কারণ আমি হীরকের গহনা লিখিনি, তুমি পাবা ব্যাটারির মধ্যে আছে ওইটা লিখিনি, কিন্তু এটা জরুরি। একটু খেয়াল করে দেখবা, তোমরা কি মৌচাক দেখেছো কখনো ভাই? মধুর শাক, আমরা বলি মৌচাক। এটা দেখতে মূলত মৌচাক বা মধুর শাকের মতো। কিসের মতো দেখতে? মৌচাকের মতো, যাকে আমরা বলি ষড়ভুজাকৃতির। কি বলি বলো তো ভাই, কি বলি বলো? ষড়ভুজাকৃতির। ষোলো তো বোঝো, ছয় ছয়, ছটা বাহু থাকবে, 1 2 3 4 5 6 এরকম থাকবে। এটা কোথায় আমরা ব্যবহার করি? গ্রাফিন মূলত তোমরা সবাই জানো টাচ স্ক্রিন। তুমি যে টাচ স্ক্রিন মোবাইলে এখন ক্লাসটা করতেছো, ওর উপরে এটি দেওয়া আছে, যে কোনো একটা সিটে গেলে দেখবো ওই জায়গা কালো হয়ে যাবে, দেখতে পাবো। তারপরে প্রসেসরের মধ্যে দেওয়া আছে, তারপরে আইসি তে দেওয়া আছে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। এখন তুমি যদি একটু সহজে মনে রাখো, তাহলে আর এখন গ্রাফিন নিয়ে সবসময় মনে রাখবা, বেশি তথ্য জানলে সেটা ভুল হয় কম, বেশি তথ্য জানলে ভুল হয় কম। তাহলে গ্রাফিন বিদ্যুৎ পরিবাহী কার্বনের ভিন্ন রূপ, দেখতে মৌচাক বা ষড়ভুজ আকৃতির, যা 6টি বাহু থাকবে প্রত্যেকটা কোষের মধ্যে, টাচ স্ক্রিন, প্রসেসর, আইসিতে ব্যবহার করা। সেটা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট এবং পিএইচ স্কেল, 4টা টপিক একটু লিখে নাও, অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট এবং পিএইচ স্কেল। আমি তোমাদের কাছে এতটুকু আশ্বস্ত করি, মনে হয় আল্লাহ পাকের কাছে কোনো গুনাহ হবে না। এমন একটা বিসিএস নেই প্রিলি এবং রিটেন, এমন একটা বিসিএস নেই প্রিলি এবং রিটেন যেখানে 4টা টপিক থেকে প্রশ্ন হয়, একটা বিসিএস দেখাতে পারবো। অ্যাসিড, বেস, সল্ট, পিএইচ স্কেল, এমন একটা বিসিএস নেই। হয়তো বা প্রিলিতে আসে না, রিটেনে আসে, রিটেনে আসে না, প্রিলিতে আসছে, অথবা 2 জায়গায় আসছে, কিন্তু টোটালি আসে না, এটা বলা যাবে না। তার মানে এটার গুরুত্ব কত, এটা বোঝাচ্ছে। আমি তোমাকে আগে সর্বপ্রথম পিএইচ স্কেল নিয়ে 2 মিনিট বলে ওখানে যাব, কারণ ওই পিএইচ স্কেল দ্বারাই তো এটা করবো টেস্ট গুলো। ওই জন্য প্রথম মেসেজ হচ্ছে পিএইচ কি, স্কেলটা পড়ে যাও। পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ, আগে পিএইচ লেখার নিয়ম শিখায়। পি হবে ছোট হাতের অক্ষর, এইচ হবে বড় হাতের অক্ষর, কিন্তু মাথার উপর থাকবে, মনে থাকবে কথাটা। পি হলো স্মল লেটার, এইচ হচ্ছে ক্যাপিটাল লেটার, বাট মাথার উপরে পড়বে। এটা হলো নিয়ম, লেখার নিয়ম বললাম। আচ্ছা, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, বাংলা করলে হবে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি এটা দেখে নাও। এটাকে আমরা সংকেত আকারে যখন বলি তখন বলি পিএইচ। তাড়াতাড়ি লিখলে ভুল হতে পারে, কিন্তু আমি তোমাকে বোঝানোর সময় ঠিকই বুঝাইছি আর কি। আচ্ছা, পিএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন।
এটাকে যদি আমরা সংজ্ঞাকারে বলি তখন আমরা এরকম বলি যে হাইড্রোজেন, এইচ মানে হাইড্রোজেন, মাথার উপরে প্লাস মানে আয়ন, থার্ড ব্র্যাকেট চিহ্ন মানে ঘনমাত্রা, মাইনাস মানে তুমি জানো ঋণাত্মক, মাইনাসকে বলা যায় ঋণাত্মক, লগকে বলা যায় লগারিদম, লগারিদমকে পিএইচ বলে বা পিএইচ স্কেল বলে। একটু সংজ্ঞাটা লিখে নাও, এটাকে পিএইচ বলা যায় বা পিএইচ স্কেল বলা যায়। আচ্ছা, আমরা কি লেখা শেষ করলাম বলবো? অনেক বই লেখা আছে পাওয়ার অফ হাইড্রোজেন, মানে এটা একদম হবেই না। হ্যাঁ, পিএইচ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পোটেনশিয়ালে বাংলা হচ্ছে ঘনমাত্রা। পিএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন, যেটার এক্সপ্লেনেশন নিচে দেওয়া আছে। আমরা পিএইচ স্কেলের সর্বনিম্ন মান হলো 0 আর সর্বোচ্চ মান হলো 14। 14। এখন তুমি যদি বলো যে স্যার এই বছর পরীক্ষাতে আসছে কি আসছে না এটা আমার গুরুত্বপূর্ণ নয়, যারা আগের বছর অনলাইনে ক্লাস করছে, যদি এখানে কোনো স্টুডেন্ট থাকে ওরা জিজ্ঞেস করো যে এটা আমি ঠিকই গত বছর এঁকে দিয়েছিলাম। তার মানে এটা এমন নয় যে তোমাকে এখন পড়াচ্ছে, এটা নিয়ম। সায়েন্সের নিয়ম হলো পিএইচ স্কেল আসতেই হবে অ্যাসিড বেস সল্ট পড়াতে গেলে। এই স্কেলটা স্যার কেমন আপনি কোন চারটি টপিকস এর কথা বললেন যে চারটি বিষয়ে প্রিলিমিনারি পরীক্ষাতে অবশ্যই আসে? অ্যাসিড বেস সল্ট পিএইচ স্কেল, অ্যাসিড বেস সল্ট পিএইচ স্কেল মাত্র যেটা লিখে দিলাম। এখন কাজ শুরু করছি যেটা নিয়ে, চারটার প্রথমটা নিয়ে কাজ করতেছি এখন অলরেডি। এই স্কেলটা পরীক্ষাতে আমাদের আঁকতে হবে রিটেনের সময়, প্রিলির সময় খালি মান দাগালেই হয়ে যায়। মনোযোগ দিও কিন্তু, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সর্বনিম্ন মান হলো 0, তুমি নিজে লিখেছো, তুমি নিজে বলতেছো সর্বোচ্চ মান 14, তাহলে 14। স্যার এক সেকেন্ড, তাহলে কি আমরা এই কথাটা ভাইয়া তুমি আনমিউট করো, নাহলে বারবার সবাইকে একটু তোমার সামনে এসে মিউট থাকতে বলেন স্যার। এটা কিন্তু আমি বলি ভাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। এখানে যদি সর্বনাশ নিজেরা ঘটাও তাহলে তুমি দায়ী। মুক্তাদির ভাইয়াকে বলতেছি, উনি তো বুঝতেছে না মনে হয়। এইটাতে কোনো কথাই বলে না, কোনো কথা বলে না, আগে প্রশ্ন আমি পড়াতে দাও, কোনো প্রশ্নই থাকবে না। আচ্ছা, সর্বনিম্ন মান হলো 0, সর্বোচ্চ মান হলো 14, 0 থেকে 14। তাহলে এর মধ্যে অবশ্যই আরো কিছু দাগ দেওয়া আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এটা তো ইজি কথা, থার্মোমিটারের মতো দাগানো আছে। তাহলে ঠিক 7 বরাবর আমরা খালি মার্ক করতেছি, এখানে দিলাম 7। এখন তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, কিন্তু 7-এর যখন কম হবে তখন সেটার নাম হবে অম্ল, যার ইংরেজিতে আমরা বলি অ্যাসিড। 7-এর যখন বেশি হবে তার নাম হবে ক্ষারক, ইংরেজিতে আমরা যাকে বলি বেস। আর একদম ডিরেক্টলি যখন 7 হবে কোনো কিছুর মান, সেটার নাম হবে নিউট্রাল। ভালো করে বুঝো, নিউট্রাল কারা? যদি আমি তোমাকে বলি পানি, লবণ, অ্যালুমিনা, ঠিক আছে, জিঙ্ক অক্সাইড, স্টেনাস অক্সাইড, এই 5টা যদি পড়ে রাখো তাহলে আমাদের কোনোদিন আর ভুল হবে না। জাস্ট বললাম যে নিউট্রাল মানে নিরপেক্ষ। এখন তুমি যদি বলো স্যার বাকিগুলো তো পড়ালেন না, কারণ বাকিগুলো তো আলাদা আলাদা একটা টপিকসই আছে। অ্যাসিড আর ক্ষারকের তো সিলেবাসের নামই আসলো অ্যাসিড বেস, সেটা তো আমি পড়াতে বাধ্য হব, কিন্তু আমার নিউট্রাল তো সিলেবাসে নেই। সেই জন্য আমি টেকনিক্যালি আগেই পড়া দিলাম যে এই 5টা আমাদের জানতে হবে: পানি, লবণ, অ্যালুমিনা, জিঙ্ক অক্সাইড, স্টেনাস অক্সাইড। জাস্ট এটা রাখলাম, আরো কাজ আছে, একটু ধৈর্য ধরো। এখন এখন তুমি একটু খেয়াল করে দেখবা, 0, 1, 2, 3, 3, আর এখানে কি বলছি 8, 9, 10, 11, 12, 13। ভালো করে বুঝো কিন্তু 13, এই যে 13 এখানে, তাহলে এনে দিলাম 12, পরেরটা 13। তুমি মনে রাখবা 3 থেকে 0 পর্যন্ত যারা হবে সেই জায়গার নাম হবে তীব্র। বুঝাতে পারতেছি আশা করি। 3-এর কম
শূন্যর বেশি তারা হবে তীব্র অ্যাসিড, 12-র বেশি 14-র কম তারা হবে তীব্র ক্ষারক। তাহলে তুমি এখন বলতে পারো স্যার তাহলে শূন্যকে কি বলবো? শূন্যর আর এক নাম হলো বিশুদ্ধ অ্যাসিড। তাহলে 14-র আর এক নাম হলো বিশুদ্ধ ক্ষারক। এখন একটা টেকনিক ইউজ করতে পারো, এই যে সর্বনিম্ন মানকে কি দ্বারা প্রকাশ করা হয় বিশুদ্ধ অ্যাসিড, সর্বোচ্চ মানকে কি দ্বারা প্রকাশ করা হয় বিশুদ্ধ ক্ষারক। এই কথাগুলো যে আমি লিখলাম এটা কে বলেছে? আমি বললাম না, এটা বলেছে বিজ্ঞানী সরেনসেন। সরেনসেন বলেছে। তুমি এখন বলবা স্যার কোথায় বলেছে? তাহলে ডেনমার্কে বলেছে। তুমি যদি বলো স্যার কোন সালে বলেছে? 1909 সালে বলেছে। তাহলে বিতর্ক থাকে। আমি এইটুকুর মধ্য থেকে কোনোদিন যেন ভুল না করতে দেখি। এখন যদি পরীক্ষাতে বলে যে একটি পিএইচ স্কেল দ্বারা কি কি নির্ণয় করা যায়, তাহলে তুমি বলবা অ্যাসিড, বেস, নিরপেক্ষ, অর্থাৎ অম্ল, ক্ষার, নিরপেক্ষ তিনটাই নির্ণয় করা যায়। তাহলে একটা পিএইচ স্কেল দ্বারা তিনটা জিনিস নির্ণয় করা যায়। একটা হচ্ছে অম্ল, ক্ষারক, নিরপেক্ষতা নির্ণয় করা যায়। নির্ণয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। বলো, বোর্ডে নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার, ক্লিয়ার। ভাই রে, যা স্যার আমাদের বলালাম তুমি যদি এটা শিখে রাখো, রিটেন পর্যন্ত বললাম কোনো কথা থাকবে না। এইসব কথা তোমার আর লাগে না, পুরো লাগে না। সংজ্ঞা লিখে দিছি, বোর্ড লিখে দিছি, চার্ট লিখে দিছি। অনেক সময় আসে যে একটি স্কেল আঁকো, তার তাৎপর্যতা যাচাই করে। এটাই তো তাৎপর্যতা, যে 7 নিউট্রাল, 0 তীব্র, বিশুদ্ধ, এটা এইটুকুই তো তোমার তাৎপর্য। এটা লিখে দিলেই হয়ে যায়, 3 নাম্বার পাওয়া যাবে। স্যার আমাদের রক্ত কি ক্ষারকের ভিতরে পড়বে 7.4? আচ্ছা তুমি নিজে বলো, আগে ক্ষারক কত? এই যে 7.4 আগে বললে কেন? 7.35 থেকে 7.45, যেটাকে গড়ে বলা যায় 7.4। তুমি বলো তাহলে রক্ত কি ক্ষার না ক্ষার বলা যাবে, নাকি বলতে হবে মৃদু ক্ষারীয়? মৃদু ক্ষারীয়। মৃদু ক্ষারীয়। তুমি নিজে বললে যে আহ আহ 12-র উপরে না গেলে তীব্র বলতে পারবা না, তাহলে 12-র নিচেকে কি বলবা? মৃদু বলবা। কথা বুঝলো কিনা আমি জানি। জি স্যার। সব জায়গায় লেখা আছে রক্ত ক্ষারীয় না, রক্ত মৃদু ক্ষারীয়। সব প্রশ্ন দেখা মাত্রই পারবা ইনশাআল্লাহ। এখন আমরা একটা চার্ট লিখতেছি। একটা চার্ট লিখবো সবাই। চার্ট হলো, বাম পাশে লিখবা অ্যাসিড, তোমরা আমার সাথে লিখবা অ্যাসিড, যার বাংলা হলো অম্ল। এরপরে লিখবা বেস, যাকে আমরা বলি ক্ষারক। কিন্তু মনে রাখতে হবে ক্ষারকের মধ্যে যারা দ্রবণীয় থাকবে, যে সকল ক্ষারক পানিতে গুলে যায়, এই বৈশিষ্ট্য থাকবে, তাদেরকে আমরা ক্ষার বলা যায়। তাই দ্রবণীয় ক্ষারককে ক্ষার বলা যায়। যেমন চুনা পাথরকে ক্ষারকই বলতে হবে, কিন্তু চুনকে ক্ষার বলা যাবে। এটা তোমাকে ক্লিয়ার করলাম। অনেকে এখনো বিতর্ক করে যে ক্ষারক আর ক্ষার এক জিনিস না। সকল ক্ষারকের মধ্যে ক্ষার পড়বে, কিন্তু সকল ক্ষারই ক্ষারকের মধ্যে পড়বে, কিন্তু সকল ক্ষারক ক্ষারের মধ্যে পড়ে না। আচ্ছা, প্রথম মেসেজ আসে না, তুমি একটু স্বাদ নিবা। যদি টক টক লাগে তাহলে তুমি বলবা এটা অ্যাসিড। যদি তিতা তিতা লাগে তাহলে বলবা এটা ক্ষারক। 2 নম্বর, যদি পিএইচ এর মান 7-এর কম হয় তাহলে তুমি বলবা এটা অ্যাসিড। যদি 7-এর বেশি হয় তুমি অবশ্যই সেটাকে বলবা এটি ক্ষারক। 3 নাম্বার, যদি আমরা লিটমাস চিনি কিনা আমি জানি না, লিটমাস অম্লের ক্ষেত্রে লিটমাসটা কেমন হবে? আমরা মনে রাখবো এই ক্ষেত্রে অনিলা। অনিলা কি মনে রাখলাম বলো ভাই? অনিলা কথাটা মনে রাখবা সারা জীবন। অনিলা কথা মনে রাখবো বুদ্ধি করে। কারণ তুমি যদি বলো স্যার অনিলা কেন লিখবো, প্রশ্ন করতেই পারো যে কেন লিখবো। কারণ অতে অম্ল, এই যে অতে অম্ল, নিতে নীল, লাতে লাল, নীলকে লাল করে। তার মানে লিটমাস হচ্ছে একটি নির্দেশক বা ইন্ডিকেটর। একটা প্লাস্টিকের কাগজ যদি লিকুইডের মধ্যে মানে দ্রবণের মধ্যে ডুবাই দাও, তাহলে নীল লিটমাস যদি লাল করে দেয় তাহলে বুঝবা এটা অ্যাসিড আছে। আর যদি সেটা লালকে নীল করে দেয়
তাহলে তুমি বলবা এটা ক্ষারক আছে। বিষয়টা ক্লিয়ার কিনা বলো। কি করে চেনবা? চেনার উপায় কি করে আমরা দেখা মাত্রই চিনে ফেলব? তখন তুমি দেখবা শুরুতে এইচ আছে কিনা, অথবা শেষে ওইচ আছে কি, ও সি ডাবল এইচ আছে কি। কিন্তু আমরা ক্ষারক কিভাবে চেন? মনে রাখবা শেষে ওইচ অথবা ও থাকে। এটা লিখে ফেলাও সবাই। আমি উদাহরণ দিয়ে বোঝাবো, টেনশন করে না, আমি এখনো শেষ করিনি, অনেক উদাহরণ পড়াবো, অনেক অনেক। শুধু শেষ হলে বলবা শেষ হয়েছে। জি স্যার, শেষ। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো, এটা নিয়ে আহামরি কোনো সমস্যা না, টেকনিক ইউজ করা আছে, তুমি দেখলেই পারো। আমরা মূল কাজে চলে যাই। আমরা কিছু সময়ের জন্য শুধু অ্যাসিডের মধ্যে থাকবো। ভালো করে তাকাও কিভাবে। আমাদের পরীক্ষাতে অনেক সময় আছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, ঠিক আছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড। তাহলে আমি তীব্র অ্যাসিড গুলো চিনে ফেলি, তাহলে দুর্বল অ্যাসিডটা এমনি বুঝি। তাহলে আমরা তীব্র অ্যাসিড গুলো আগে শিখে ফেলি, তাহলে তুমি দুর্বল অ্যাসিড চিনে ফেলো। তীব্র অ্যাসিড হচ্ছে HClO4, সবচেয়ে তীব্র অ্যাসিড এটা। সেকেন্ড হচ্ছে, থার্ড লেখো, ফোর্থ, এই চারটা মনে রাখো, এগুলো হলো তীব্র অ্যাসিড। যদি আল্লাহ চায় প্রশ্ন আসে তাহলে এখান থেকে এসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এগুলোকে কিন্তু সবগুলোকে বলা হয় সেকেন্ডারি দূষক। তোমরা কোনো সময় জানো কিনা জানি না আমি, প্রাইমারি দূষক কাকে বলে জানো কিনা? প্রাইমারি দূষক হচ্ছে যারা সরাসরি উৎপন্ন হয় যে সিআরআই, সেই সিআরআই ক্ষতিকর। যেমন তোমাকে বলি সিও, CO2, NO, NO2, SO2, এই পাঁচটা মনে রাখলেই হয়, বাকি সব সেকেন্ডারি দূষক। CO, CO2, NO, NO2, SO2। এখন বাকিগুলো যারা আছে এরা সব সেকেন্ডারি দূষকের মতো আছে। তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিডের নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, সেকেন্ড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, 3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, 4 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং মজার বিষয় হচ্ছে, এটা কি লেখা শেষ কিনা আগে বল। এখান থেকেও প্রশ্ন আসে, নিচের কোনটি প্রাইমারি দূষক, নিচের কোনটি সেকেন্ডারি দূষক, প্রশ্ন আসে। জি স্যার, শেষ। স্যার ওই নামটা আবার একটু বলেন, ওই মানে এটা তো আমি লিখে দেবো একটু পরে সবগুলো, আমি তো এখানে জায়গা পাচ্ছি না, আমি তো প্রত্যেকটা নিয়ে বর্ণনা দেবো না, আমি তো জাস্ট খালি এখন তোমাকে এক নজরে দেখানোর জন্যই বিষয়গুলো বলতেছি, এরপরে প্রত্যেকটা সম্পর্কে অনেক লিখবো। আচ্ছা, আমি যদি তোমাকে শর্টকাট শিখাতে চাইতাম তাহলে তো তোমার পাশেই লিখে দিতাম, কিন্তু আমি তো তোমাকে পুরো লিখে দিচ্ছি। HClO4, যার নাম হলো পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড লিখে নাও। এগুলো কিন্তু অনেক সময় সংকেত আকারেও আসতে পারে। প্রথম মেসেজ হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড, যা প্রকৃতিতে পাওয়া যায়। আশা করি এটা নেওয়ার কথা না। সেকেন্ড হচ্ছে H2SO4, সালফিউরিক অ্যাসিড। এই কেউ কি অনলাইনে ক্লাস নিয়ে এভাবে ওপেনলি বলে? আমি তোমার বলতেছি কেন, আমি তো জানি তুমি বুঝবা যে একটা প্রশ্ন থাকবে, বুঝতে হয় কথাটা। ফিজিক্যালি ক্লাস আর অনলাইনে ক্লাসের মধ্যে পার্থক্য আছে। আমার এটুকু তো কনফিডেন্ট আছে নাকি তোমাদের প্রতি যে তোমরা পারবে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে, ভালো করে বুঝতে হবে, তীব্র অ্যাসিড। তোমরা ভুল করো কোথায় দেখো, তোমরা একটু পরে বিতর্ক করবা যে স্যার আমি তো বই পাইছি তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আমি তো তাও নিজেই বলতেছি এটা তীব্র অ্যাসিড, আমি সবচেয়ে তীব্র অ্যাসিড। তাহলে এটা কোথায় থাকে? সেকেন্ড প্রশ্ন হচ্ছে ব্যাটারিতে থাকে, ব্যাটারি।
ওই যে আমরা ব্যাটারিতে কিছুদিন পর পর অ্যাসিড পানি দিই না, অ্যাসিড ওয়াটার, মনে আছে কিনা জানি না। অ্যাসিড ওয়াটার দাও, আইপিএস এর পানিতে সৌর বিদ্যুৎ ইত্যাদি ইত্যাদি অ্যাসিড ওয়াটার দাও, মনে আছে কিনা? কারা কারা আছে আমি জানি না। তারপরে অ্যাসিড থ্রোয়িং করে, যেটা অ্যাসিড থ্রোয়িং করে এটা দিয়ে, অ্যাসিড থ্রোয়িং এটা দিয়ে করে। তাহলে অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড ওয়াটার সবইগুলো। আর মজার বিষয় হচ্ছে এটাকে রাজ অম্ল নামে ডাকা হয়। রাজ অম্ল শব্দের মানে হচ্ছে অম্লদের রাজা। রাজ অম্ল মানে অ্যাসিডের রাজা, অ্যাসিডের রাজা বলা হয়। আচ্ছা, এটা অ্যাসিড বৃষ্টি ঘটায়, অ্যাসিড রেইন ঘটায়। বলো, কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি তোমাকে বলেই দিলাম, অ্যাসিড ওয়াটার, অ্যাসিড রেইন, অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিডের রাজা, ব্যাটারিতে থাকে তীব্র অ্যাসিড, সব এটার জন্য প্রযোজ্য। ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন? তুমি কি জানো ম্যাক্সিমাম বইতে লেখা আছে সবচেয়ে তীব্র অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হবে না, সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এখন আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে HNO3, যার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটা কোথায় পাবা, কি করবা, এটা আমি তোমাকে বলাই। এটা পাবা হচ্ছে স্বর্ণকারের দোকান। কি করে এটা? স্বর্ণ গলায়, স্বর্ণ গলায়। তারপরে অনেক জায়গায় লেখা আছে স্বর্ণের খাদ নির্ণয় করার জন্য। এগুলোকে আমরা বলি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। একটু রেসপন্স করো, এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, ঝামেলার আরেকটা জায়গা আছে, একটু পরে বলতেছি। সেটা হচ্ছে HCl-টাকে পড়াই। HCl আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদের পেটের মধ্যে থাকে। দ্যাটস মিন আমরা যে গ্যাসের ওষুধ খাই মূলত এটার জন্য খাই। পাকস্থলীতে থাকে, পাকস্থলীতে থাকে। এটা খাদ্য হজম করে। এই জন্য আল্লাহ আমাদের দেশে এটা ছাড়া খাদ্য হজম হবে না কোনোদিন। যারা অতিরিক্ত গ্যাসের ওষুধ খায় তাদের একসময় খাদ্য হজম হবে এবং তারা দ্রুত ইয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে। কোনোদিনই এটা তোমার শরীরে ক্ষতি করবে না, তার আমি টেকনিক শিখাচ্ছি। এটাই তোমার গ্যাস্ট্রিক হয়, এটাই তোমার আলসার হয়, এক সময় এটা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন তাহলে তুমি বলতে পারো যে স্যার ভালো বলতেছি মন্দ বলতেছি, অ্যাসিডের ভালো দিক আছে মন্দ দিক আছে। যেমন অ্যাসিড ব্যাটারিতে যখন দিই ভালো কাজ, অ্যাসিড যখন থ্রোয়িং করে এটা খারাপ কাজ। সিম্পল কথা। এখন একটা শব্দ তোমরা অনেক সময় জানবা না, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন। গ্যাস্ট্রিক তো খারাপ জিনিস না কোনটা হয়? স্যার? গ্যাস্ট্রিক, এই যে গ্যাস্ট্রিক আলসার। এটা তো বললাম, এটা তো গ্যাস্ট্রিক তো খারাপ, আবার ভালো হয়েছে খাদ্য হজম করতেছে। এখন একটু তাকাও, কোনোদিনও তোমার গ্যাস্ট্রিক হবে না, ওটা সলিউশন নিবা কিনা বলো? জি স্যার। আচ্ছা, 30 সেকেন্ড তাহলে তাকায় থাকো। স্যার খাদ্য হজম করে আরেকটা কি? আরেকটা কি বলছি বলো? আলসার। গ্যাস্ট্রিক আলসার হয়। জীবাণু ধ্বংস করে, খাদ্য হজম করে, পাকস্থলীতে থাকে, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়। তাকাও আগে, তাকাও, তোমাকে বলি আগে। এইটা আমরা বলে ডাইজেস্টিভ ক্যানাল। তোমরা সবাই জানো পাকস্থলীটা হচ্ছে 5 অক্ষরের মতো। বলো কিসের মতো? 5 অক্ষরের মতো থাকে পাকস্থলী। এই হলো তোমার পাকস্থলী। খুব মনোযোগ দিয়ে শুনলে আর কোনোদিন সমস্যা হবে না। এবং তোমার বাড়িতে যারা মুরব্বি টুরব্বি আছে তারা গ্যাস্ট্রিকের ওষুধ খায়, তাদেরকে বলি মূলত এটা পাকস্থলীর প্রাচীর থেকে, এই পাকস্থলীর প্রাচীর থেকে মূলত HCl বের। কেন বের হয়? কারণ এই HCl না বেরোলে তুমি যে খাদ্য খাইছো এটা ডিরেক্টলি বেরোয় যাবে, তোমার কাজে লাগবে, কারণ হজম করতে কাজে লাগবে। জীবাণু আসলে ধ্বংস করবে, খাদ্যের বিশুদ্ধতা করবে। তারপরে এটা আমাদের কি করে নিষ্ক্রিয় পেপসিনোজেন পেপসিনে পরিণত করে। কি করে? পেপসিন তৈরি করে। পেপসিন তো জানো, পেপসিন ছাড়া তোমার খাদ্য হজম হবে না, এটা খাদ্য হজম করে। তাহলে পেপসিন তৈরি করে দেয় কে? HCl তৈরি করে। HCl পেপসিন তৈরি করে। আচ্ছা, ওকে। এখন বিষয়টা হলো, ভালো করে শুনবা। এখন তোমার পেটের মধ্যে খাদ্য আসবে, এখন তুমি বলতে পারো HCl বেরোবে কখন?
অ্যাজ ইউজুয়ালি তুমি যখন খাও, ধরো তুমি 9টায় খাও সকাল, তাহলে 9টায় বেরোবে। দুপুর তুমি 2টায় খাও, তাহলে 2টায় বেরোবে। রাত 9টায় খাও, তুমি 9টায়। কিন্তু দুঃখের বিষয়, তুমি কোন একটা সময়টায় খাওয়ার অভ্যাস ছিল, এখন খাওয়া বাদ দিচ্ছ কোনো কারণে, তখন তোমার এই সেলটা বেরোবে, তোমার খাদ্য পাবে না, তখন তোমার গ্যাস্ট্রিক পরে আলসার হবে। আলসার মানে ক্ষত সৃষ্টি করে। এখন তুমি যদি একটা কাজ করো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে, বাসি মুখে, ভালো করে কথাটা শুনবা, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে মুখে লালাটা যদি খেয়ে ফেলতে পারো পানি দিয়ে, তাহলে তোমার গ্যাস্ট্রিক হবে। আর একটা কাজ করতে হবে, অ্যাজ ইউজুয়ালি তুমি যে সময় খাও কিন্তু কোনো কারণে খেতে পারতেছো না, ধরো আমি 2টায় খেতে পারতেছি, কাজের জন্য খেতে পারছি না, বা তুমি ক্লাসের কারণে খেতে পারছো না, তাহলে অ্যাটলিস্ট 1 গ্লাস পানি খেয়ে ফেলো। তাহলে ওই এই সেলটা যখন বেরোবে, তখন তোমার সরাসরি পানির সাথে মিশে ব্যালেন্স করে দেবে। তার মানে হলো গ্যাস্ট্রিক যখন কারোর হয়, তাহলে মেইনলি বুঝতে হবে ওই সময় তার প্রপার ওয়েতে খাবারটা যায়। তাহলে আজকে থেকে আমরা একটা কাজ করে দিই, সবাইকে বলে দাও যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ না করে, মানে রাত্রি ব্রাশ করে ঘুমাবে, আর কল কল করে ওই মুখের লালাসহ পানি খাবে। আর অ্যাজ ইউজুয়ালি যে সময় খাবারের কথা, যদি খাবার দেরি হয় তাহলে নর্মাল পানি খেয়ে ফেলবে, তাহলে তার আস্তে আস্তে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে চলে আসবে। একটা ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর হলো, যাদের তীব্র আকার হয়ে গেছে তাদের তো শুধু পানি খেলে হবে না, সাথে একটু তিতা জাতীয় খাবার খেতে হবে, যেমন করলা অথবা নিম পাতার ট্যাবলেট তৈরি করে শুকায়ে এটা রেগুলার খাইলে আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আমরা চলে যাচ্ছি অ্যাকুয়ারিজিয়া, যার আরেকটা নাম হলো অম্লরাজ। কারণ আল্লাহর কাছে শুকরিয়া, আমার তো কখনো গ্যাস্ট্রিক হয় না, তাহলে আমি তো বিভিন্ন জায়গা বিভিন্ন খাবার খাচ্ছি, তাহলে আমার হচ্ছে না কেন? তাহলে আল্লাহ তোমারটাও করতেছে কেন? তুমি বুঝে অ্যাপ্লাই করতেছো না এই জন্য। আচ্ছা, আসো, এটার হলো 2টি উপাদান থাকবে। অ্যাকুয়ারেজিয়া বা আহ, অম্লরাজে 2টা উপাদান থাকবে, একটা হচ্ছে HCl আর একটা হচ্ছে HNO3। ভালো করে বুঝো, এই অনুপাতটা হতে হবে 3:1 অনুপাত, ঠিক আছে? এইটাকে আমরা বলি হলো অ্যাকুয়ারেজিয়া বা অম্লরাজ। না, অম্লরাজ না, এটার নাম হলো রাজ অম্ল। অম্লরাজ তো হলো তোমার অম্লদের কাছে, এটা হলো রাজ অম্ল, যেটা কি করা যায়, কঠিন পদার্থ গলাতে ব্যবহার করা। কঠিন পদার্থ কারা? ইউরেনিয়াম, প্লাটিনাম, থোরিয়াম, এগুলো। বিষয়টা কি ক্লিয়ার? বোর্ডের লেখাটুকু ক্লিয়ার কিনা বলো। স্যার 3:1 কি এই অনুপাতে থাকে? এই অনুপাতে মিলালেই তুমি পাবা হলো অ্যাকুয়ারিজিয়া, ঠিক আছে? বোঝো নাই কথাটা? যদি এটা উল্টায় দাও তাহলে তো আর হবে না। বুঝছি স্যার। আচ্ছা, আমরা যেটা ভুল করব, ভুলটাকে ঠিক করে দিই। স্বর্ণ কিন্তু শক্ত না, জানো কিনা? স্বর্ণ যে নরম, এটা জানো কি একে আগে? তাই স্বর্ণ যে নরম, স্বর্ণ একটি যে নরম পদার্থ, এটা জানো কিনা আগে? তাই স্যার আমি জানি। ওকে, থ্যাংক ইউ। এখন তুমি বলবা যে স্যার তাহলে খাঁটি সোনার গহনা কি কোনোদিন কোনো কেউ পরছে? না, কোনোদিন না। তা খাঁটি সোনার গহনা যদি বানায়, একজন দেখে যে দেই তোর এটা কেমন হয়েছে, ধরলি তো হাতের সাথে বাঁকা হয়ে চলে আসবে, বা শক্ত করে ধরলে এমন আছে একদম পুরো বাঁকা হয়ে আকৃতি নষ্ট হয়ে যাবে। তাহলে স্বর্ণ কিন্তু নরম গহনা, নরম পদার্থ। তাহলে এটার সাথে কি করা হয়? খাদ যুক্ত করা হয়। খাদ যুক্ত করে করা হয় স্বর্ণের গহনা। এই জায়গাটা আমরা ভুল করি। স্বর্ণের গহনা মানে ওর মধ্যে খাদ থাকতে, কম থাকুক আর বেশি থাকুক। বিষয়টা ক্লিয়ার হয়ে কিন্তু। তাহলে শুধু স্বর্ণ গলাতে লাগবে হলো, শুধু হলো HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। কিন্তু যদি তুমি প্লাটিনাম গলাতে যাও, ইউরেনিয়াম গলাতে যাও, তখন তো এটা দিলে গলবে না। তখন তোমাকে দিতে হবে HCl এর সাথে HNO3, যাকে আমরা বলতেছি অ্যাকুয়ারিজিয়া। এটা ঢেলে দিলেই গলে যাবে। তাহলে শুধু স্বর্ণ আসলে নাইট্রিক অ্যাসিড, আর প্লাটিনাম ইউরেনিয়াম আসলে 2টাই হোক। বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? স্যার একটু কনফিউশন আছে স্যার, অম্লরাজ আর রাজ অম্ল এই দুইটা নিয়ে তো স্যার একটু একই রকম নাম হয়ে যাচ্ছে। না 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 না, অম্ল রাজ মানে হলো অম্লদের রাজা, যেটা H2SO4। আর রাজ অম্ল মানে হলো, এটা তো না বুঝলে সমস্যা ভাই, এটাই তো রিটেনের প্রশ্ন, এই দুটোর মধ্যে পার্থক্য থাকবে। পরীক্ষাতে ছাপে তো অম্ল রাজ আর রাজ অম্লের মধ্যে পার্থক্য কি, এটার নাম হলো অ্যাকুয়ারিজিয়া। এখন কি ক্লিয়ার না?
অম্লরাজ মানে অম্লদের রাজা, আর রাজ অম্ল মানে অ্যাকুয়ারিজিয়া, যেটা এটা। এখনো কি ক্লিয়ার না? হ্যালো? জি স্যার, অম্লরাজ হচ্ছে একটা বৈশিষ্ট্য আর রাজঅম্ল হচ্ছে একটা নাম। এটা একটা বৈশিষ্ট্য আর এটা একটা আলাদা উপাদান। এখনো কি ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। Okay. উৎস, হেডিং লাইন দাও। অ্যাসিড, যেমন আমি তোকে বুঝাই বলি, যেমন পরীক্ষাতে এরকম আসবে লেবু, তেঁতুল, আঙ্গুর, বুঝে কথাটা। আমলকি, টমেটো, আপেল, আনারস, টমেটো, আপেল, আনারস, চা, কফি, বাদাম। আমরা জাস্ট একটা টেকনিক ইউজ করি। আচ্ছা বলো, আমরা কি লেবু প্লেটের পাশে রেখে প্লেটের মাঝখানে রেখে খাই না সাইডে রেখে খাই? তাড়াতাড়ি কম। লেবুকেও খাবার জন্য দিলে এটা কি লেবুটা একদম প্লেটের মাঝখানে দিই না সাইডে রেখে খাই? সাইডে। সাইড। এই জন্য নাম হয়েছে সাইট্রিক অ্যাসিড। মনে থাকবে? সাইড থেকে সাইট্রিক অ্যাসিড মনে থাকবে কিনা কথা বলো তাড়াতাড়ি। আমি কেমনে মনে রাখেছি সেটা বললাম, যে আমি লেবু খাওয়ার সময় প্লেটের সাইডে রেখে খাই, এই জন্য সাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, তেঁতুল আর আঙ্গুর খেতে গেলে মিষ্টি লাগে না টকটক লাগে? যেটা দেশি, একদম দেশি। তেঁতুল আর আঙ্গুর যেগুলো দেশি, একদম দেশি, খাঁটি দেশি, হাইব্রিড না, সেগুলো কি মিষ্টি না টক? টক টক। স্যার। এই জন্য এটার নাম রাখা হয়েছে টার্টারিক অ্যাসিড। মনে থাকবে? ওকে, টার্টারিক অ্যাসিড। ছোটবেলায় আতে অনেক কিছু শিখেছো। অতে অলি শিখেছো, অতে অলি শিখেছো, আতে আম শিখেছো, রাইট আর রং? শিখেছো। আর আজকে শিখবা আতে আমলকি, অতে অক্সালিক। মনে থাকবে না? মজা পাবা কিন্তু। অক্সালিক, আমলকি মনে থাকবে, কথা বলো। টমেটো, আপেল, আনারস মনে রাখবা। টমেটো, আপেল, আনারস এই তিনটে কিনে, এই তিনটে কিনে মার সাথে খাবো। বলো কার সাথে খাবো? অন্য কিছু যার সাথে খাও খাও, টমেটো, আপেল আর আনারস কিনে সবসময় মার সাথে খাবা। কেন বলো? কেন বলো? ম্যালিক অ্যাসিড। গুড। চা আর কফি গেলে বলে যে আমার একটু চা কফি দিতে, আমার প্রচুর টেনশন হচ্ছে, টেনশন হচ্ছে। কেন বলে জানো? এটার নাম আছে কি জানো? কি অ্যাসিড বলো? ট্যানিক অ্যাসিড। আচ্ছা, বাদাম যখন আমরা খাই, তোমরা যখন খাইছো সত্যি করে বলো, বাদাম আমরা ছুলে ছুলে, এটা ফু দিয়ে খাই কিনা বলো তো? বাদাম ছুলে ছুলে, ওই যে চীনা বাদাম গুলো, তা দিয়ে আমরা বাদাম গুলো ফু দিয়ে খাই। এই জন্য এটার নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আম বলো, আমরা কি বাদাম কোথায় বসে খাই বলো তো? বাদাম মূলত কোথায় বসে খাই? আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমরা কোথায় বসে খেতাম? অলিতে গলিতে কিনা? অলিতে গলিতে বসে খেতাম, এই জন্য অলিক অ্যাসিড। দুটো অ্যাসিড পাওয়া যায়, ফলিক অ্যাসিড, অলিক অ্যাসিড। ফু দিয়ে খাইতাম এই জন্য ফলিক অ্যাসিড। মানে দুইটাই বাদাম। ফু দিয়ে খেতাম এই জন্য ফলিক অ্যাসিড। ফু দিয়ে খেতাম ফলিক অ্যাসিড, অলিতে গলিতে অলিক অ্যাসিড। একাধিক অ্যাসিড পাওয়া যেতে পারে, কোনো সমস্যা না। স্যার অপশনে যদি দুইটাই থাকে তাহলে তো কোনটা দেখাবো আমরা? যেটা আমি আগে লিখলাম, এই কথা আমি প্রথম দিনই বলেছি। আমি যাকে আগে লিখি তার গুরুত্ব আগে, বলেছিলাম। কথা বলতে হবে। জি স্যার। ওকে, তুমি কি জানো যাদের অনেক ছেলে মেয়ে আছে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের ফলিক অ্যাসিডের একটা ট্যাবলেট দেয়। আসলে আলটিমেটলি বাদাম খাইলে ওই ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ হয়ে যায়, কিন্তু বাদাম খাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, বাদাম ভালো জিনিস। আচ্ছা। আচ্ছা, পোকা মাকড়ে কামড়ে দিলে, পোকা মাকড়, আচ্ছা তুমি বলো পোকা মাকড়ের কামড়ে, তুমি সত্যি করে বলো
আচ্ছা, পোকামাকড় যদি কামড়ে দেয় তাহলে আমাদের ফরম্যাট কি একই থাকে না চেঞ্জ হয়ে যায় ফরম্যাট? এই জন্য এটার নাম রাখছে ফর্মিক অ্যাসিড। যদি কেউ না বোঝে ওরে বলবা একটা বল্লার কামড় খাইতে নাকের মাথায়, দেখবা কেমনে ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। দুধ বা যে কোনো দুগ্ধ জাতীয় উপাদান, দুগ্ধ জাতীয় উপাদান। আচ্ছা বলো, সত্যি করে বলো, আমরা দুধ খাওয়া শিখছি কোন কাল থেকে বলো? আমরা দুধ ল্যাংডা খাওয়া কালচার, শিখছি ল্যাকটিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিড, ওইটা আর বললাম না। শেষ। এর মধ্যে আল্লাহ চাইলে এটা কমন হয়ে যেতে পারে। ওকে, কথা বলতে হবে, সাউন্ড দিতে হবে, ক্লিয়ার? জি একসাথে স্যার। আমার সাথে সবাই একটু বলবা এরকম, আমরা লেবু প্লেটের সাইডে রেখে খাই, সাইট্রিক অ্যাসিড। তেঁতুল আঙুর টক টক লাগে, টার্টারিক অ্যাসিড। আতে আমলকি, অতে অক্সালিক। টমেটো আপেল আনারস মার সাথে খাবো, ম্যালিক অ্যাসিড। বাদাম ফু দিয়ে খাবো, ফলিক অ্যাসিড। অলিতে গলিতে খাবো, অলিক অ্যাসিড। একসাথে দুটোই পাবো। এরপরে বলেছি পোকামাকড়ে কামড়ে দিলে ফরম্যাট চেঞ্জ হবে, ফর্মিক অ্যাসিড। দুগ্ধ ছোটবেলা থেকে খায়, ল্যাকটিক অ্যাসিড। তোমাদের কারো কাছে সিলেবাস আছে? তোমাদের হ্যাঁ, কারো এটা কাছে আমাদের দেওয়া সিলেবাস আছে? তোমাদের কারো আচ্ছা কাছে স্যার, সিলেবাস আছে? একটু একটু দেখো তো, আমি যে প্রশ্নগুলো এখন মিলাচ্ছি, দেখো তো এগুলো মেলে কিনা। প্রাথমিক আলোচনা, পদার্থের প্রকারভেদ, ঠিক আছে, যেটা আমরা মৌলিক যৌগিক মিশ্র পড়ালাম। তারপরে তোমার পরমাণু বা অ্যাটমের গঠন, পদার্থের অবস্থা, আইসোটোপ, আইসোবার, আইসোট্রন, আইসোমার, কার্বনের বহুমুখী ব্যবহার। আমরা কিন্তু দুইটা ক্লাসকে একবারে বলতেছি। কার্বনের বহুমুখী ব্যবহার, জারণ বিজারণ, ধাতু অধাতু, ফিশন ফিউশন, জৈব অজৈব। দেখো তার কোনো টপিক আছে কিনা, শেষ হয়ে গেছে। স্যার সাবানের বহুমুখী ব্যবহার একটা আছে আর ইয়েস, একটা, এইটা আমি মনে করতে পারতেছিলাম রে ভাই। এই জন্যই তো তোমাদের শোনাতে বলি। আমি তো আর ক্লাস যে কি নেবো এটা তো আমি দেখে আসিনি, এই জন্য তো আমার একটু মনে করে দিতে হবে। সাবানের কাজ, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আর জৈব অজৈব কিন্তু প্রথম ক্লাসে পড়াইছিলাম, যারা ছিলে মনে থাকার কথা, যে কার্বন আর হাইড্রোজেন উপস্থিত থাকলে জৈব আর না থাকলে অজৈব, এটা আমরা বলেছি। আসলে আমরা সাবানের কাজ নিয়ে একটা চমৎকার ইনফরমেশন দেবো 5 মিনিটে, ক্লাস ক্লোজ করবো ইনশাল্লাহ। আমরা আহ আরেকটা আছে, সরি আরেকটু আছে, অল্প একটু আছে, লবণ। লবণের অল্প একটু 2টা টপিক লিখে দিতে হবে। আমরা অ্যাসিড বেসটা পড়েছিলাম, সল্টটা পড়া হয়েছে। আমরা এটা একটু পরে দেখা দিচ্ছি। আগে সাবানটা আছে, সাবানের পাশে একটু লিখবা C17H35 COO লিখছো? অবলিক দিয়ে লিখবা কে। এই পর্যন্ত আসো সবাই। এটাকে ভেঙে 2 ভাবে লেখা যায়। তুমি আগে তাকাবাই দেখো আমার সাথে সবাই এই এই ছন্দটা পাশে লিখে রাখবা, আজকে ক্লাসের পরে বারবার শুনে লিখবে। 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে থাকে না, না থাকলে কিনতে হবে। মজা না, মজা না? এটা সাবান কিনতে গেলে 17 টাকা নেই। 35 দিন হাত দিয়ে পরিষ্কার করবা, শেষ হয়ে যাবে, থাকবে না, না থাকলে কিনতে হবে। মজার জিনিস শিখালাম। এইটাকে আমরা মনে রাখবো। একে আমরা বলি সোডিয়াম, আর বাকিটুকু বলি স্টিয়ারেট। এটা নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। আমরা একটু দেখে নিই। সোডিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট, ক্লিয়ার? সোডিয়াম বা পটাশিয়াম স্টিয়ারেট। এখন এইটাকে বলি সোডিয়াম স্টিয়ারেট, এটাকে বলি পটাশিয়াম স্টিয়ারেট। এটা হলো শক্ত সাবান, তাকে আমরা বলি বার সাবান। শক্ত সাবান, এটা একটা তরল সাবান। একটু খেয়াল করে দেখবা, আমরা কি বাসায় কোন সাবান বেশি ব্যবহার করি? এটা আমরা বেশি ব্যবহার করি, যেটা বার সাবান। আমরা তো লিকুইড সোপ আমাদের দেশে ব্যবহার নাই বললেই চলে। অনেকে হ্যান্ড ওয়াশকে আর জেলকে মনে করে তরল সাবান, না।
তরল সাবান ধরো আমার লাক্সের সাবান, ওই লাক্সের লিকুইড সোপ পাওয়া যায়, যেটা বাচ্চাদের জনসনের সোপ পাওয়া যায় আলাদা। তাহলে মনে রাখতে হবে, ভালো করে শুনবা, এইটা কিন্তু বেশি পাওয়া যায়। তাহলে মনে রাখবা আমার সাথে, 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে থাকে না, না থাকলে কিনতে হবে। তার মানে সোডিয়াম যুক্ত সাবানটা হলো বার সাবান বা শক্ত সাবান, বার সাবান বা শক্ত সাবান, আর পটাশিয়াম যুক্ত হলে তরল সাবান। বিষয়টা ক্লিয়ার? বোর্ডের টুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়েস আর নো? স্যার কোনো ওইটা কি কথা আছে বেশি কিনা? পাওয়া যায় না বেশি ব্যবহার হয়? বেশি ব্যবহার, বেশি ব্যবহার। পরীক্ষাতে চাইলে তো তোমাকে সোডিয়াম পটাশিয়াম দুটোই থাকলে এটাকে প্রায়োরিটি দিতে হবে, সোডিয়াম যুক্ত সাবান। এখন হলো, ভালো করে শোনো, খর পানি, মৃদু পানি, ভালো করে বুঝো। খর পানিতে সাবান কম কাজ করে, মৃদু পানিতে সাবান বেশি কাজ করে। কাজ মানে ফেনা তৈরি করে, কম কাজ করে। তাহলে খর পানি কারা? সাগরের পানি, নলকূপের পানি, কুয়ার পানি, ওয়াসার পানি। কারণ এই পানিগুলোর মধ্যে কি থাকে? আয়ন থাকে। কি আয়ন থাকে? ভালো করে শুনো, ক্লোরাইড আয়ন বেশি থাকে। এই আয়ন থাকে বলে তারে খর পানি বলা হয়। আর এই আয়ন গুলো, ভালো করে শুনবা, সবচেয়ে বেশি থাকে আয়ন এই দুটি আয়ন, ক্লোরাইড আয়ন আর সোডিয়াম আয়ন থাকে। যেমন নলকূপের পানিতে ক্লোরাইড আয়ন থাকে, কুয়ার পানিতে, ওয়াসার পানিতে, সাগরের পানিতে দুটোই থাকে, লবণ থাকে, তোমরা জানো। এই জন্য কম কাজ করে, কারণ সাবান কাজ করতে গেলে এটা ডিস্টার্ব করে। তাহলে বেশি ফেনা উৎপন্ন করবে কোন কোন পানিতে? প্রথম কথা হচ্ছে বৃষ্টির পানি, ঠিক আছে, পুকুর, নদী, ঝর্ণা। মনে থাকা উচিত। আমি একটা ছন্দ শিখাবো, এটা লেখা শেষ করার পরে, এবং আশা করি আর সমস্যা থাকবে না। একটু লেখা শেষ করে না বা স্ক্রিনশট দিয়ে না। ফার্স্ট মেসেজ, সাবান কোন পানিতে বেশি কাজ করে? মৃদু পানি। কোনটাতে কম করে? খর পানি। খর পানি দূর করার নিয়ম কি? 20 মিনিট ফুটানো, 20 মিনিট ফুটিয়ে যদি কাপড় দাও তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে কোন পানি, এটা মনে রাখার দরকার নেই। কোনটা আয়ন বেশি থাকে? ক্লোরাইড আয়ন থাকে, সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড বেশি থাকে। এখন প্রশ্ন হচ্ছে মৃদু পানি কারা বেশি ফেনা উৎপন্ন করে? কেন? এদের মধ্যে আয়ন থাকে না। তারা কারা? বৃষ্টি, পুকুর, নদী, ঝর্ণা। এখন একটা লাইন বলতেছি, ঠান্ডা মাথায় শুনে বলো, আমার সাথে বলো, যে নদী, বৃষ্টি, ঝর্ণা। কি বললাম? নদী, বৃষ্টি, ঝর্ণা, তিন বান্ধবী হাত ধরে পুকুরের মৃদু পানিতে গোসল করে। নদী, বৃষ্টি, ঝর্ণা, তিন বান্ধবী হাত ধরে পুকুরের মৃদু পানিতে গোসল করে। তাহলে তোমার এই ছন্দ দিয়ে মৃদু জেনে গেলে বাকিটা তাহলে খড় দেখাই দেবা। স্যার তাহলে আমি এই তোমাদেরকে খড় দুইটা শিখাই। ক্লোরিড আর হচ্ছে সোডিয়াম আয়রনটা বেশি, আর এটা হচ্ছে 20 মিনিট মানে বেশি উত্তপ্ত থাকে। করে তারপর ব্যবহার করলে ভালোই পাওয়া যদি যায়। উত্তপ্ত করো, যদি উত্তপ্ত করো, তাহলে উপরের পানি নিয়ে যখন কাপড় ধোবা তখন বেশি ফেনা হবে, এবং ওই আয়ন গুলো নিচের দিকে পড়ে যাবে, তখন তোমার এটা সমস্যা হবে না। আমার উদ্দেশ্য ছিল ওইটা না, আমার উদ্দেশ্য ছিল প্রশ্ন বোঝা। সাবান কোন পানিতে কম কাজ করে? খর পানি। বেশি কাজ করে মৃদু পানি। আহ মৃদু পানি কোন পানি? যে পানিতে আয়ন থাকে না। খর পানি কোন পানি? আয়ন থাকে। কোন আয়ন বেশি থাকে? ক্লোরাইড আয়ন বেশি থাকে। নিচের একটা পানির নাম লিখে দিল যে বৃষ্টির পানি কোন ধরনের পানি? মৃদু পানি। মনে রাখবো কেমনে? নদী, বৃষ্টি, ঝর্ণা, হাত ধরে পুকুরে মৃদু পানিতে গোসল। বিষয়টা ক্লিয়ার কিনা? কথা বলো, কথা বলতে হবে। একটু আগে পড়াইছিলাম, মনে আছে? যখন আমি পিএইচসি কে লাগছিলাম বলছিলাম লবণ নিউট্রাল, মনে থাকার কথা। লবণ হচ্ছে দুই প্রকার। লবণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে, ভালো করে শুনবা, একটা হচ্ছে জৈব লবণ,
আরেকটা হচ্ছে অজৈব লবণ। জৈব শব্দের মানে হলো কার্বন আর হাইড্রোজেন একসাথে থাকে। অজৈব লবণ কার্বন হাইড্রোজেন একসাথে থাকা যাবে না। এখন এইটা হলো পৃথিবীতে বেশি পাওয়া যাবে, লিখে দিলাম বেশি ব্যবহার করা হয় বা পাওয়া যায়। এটার উদাহরণ হচ্ছে C5H8NO4Na, যাকে আমরা বলি টেস্টিং সল্ট। এটার বাংলা হলো মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট। ওকে, এটার উদাহরণ কোনটা? এটার উদাহরণ হচ্ছে NaCl। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা বলি খাওয়ার লবণ বা টেবিল সল্ট, রক সল্ট, খাবার লবণ, এগুলো বলি। বিষয়টা ক্লিয়ার কি? বল, এইটুকু বুঝতে কোনো কষ্ট হলে আমাকে বল। আগে ঠান্ডা মাথায় বোঝো, পরীক্ষাতে রিটেনে যাবে লবণের প্রকারভেদ লেখো, আর প্রি লিখতে যাবে কোনটা লবণের কি নাম, কিভাবে পরিচিতি, কিভাবে বুঝবো। তাহলে জৈব কার্বন হাইড্রোজেন, এই যে কার্বন হাইড্রোজেন আছে এখানে নাই, এই যে নাই, তাহলে এরা কারা? টেস্টিং সল্ট। কোথায় পাবো? নুডলস এর প্যাকেটে পাবো। তাহলে সোডিয়াম একটা আছে, তাহলে মনো, Na মানে সোডিয়াম, বাকিটুকু গ্লুটামেট, তাহলে মনোসোডিয়াম গ্লুটামেট। অনেক সময় মনো, ভালো করে বুঝবো, মনো নাও থাকতে পারে, শুধু সোডিয়াম গ্লুটামেট থাকতে পারে, কিন্তু মনোকে মাঝখানে লেখা যাবে না, লিখলে শুরুতে লিখতে হবে, না লিখলে লেখা যাবে, মনে রাখ। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে টেবিল সল্ট, রক সল্ট, আবার লবণ একই করে। স্যার এই মনোসোডিয়াম গ্লুটামেট এটা কি এই সংকেতের নাম? এটার নাম, যেমন এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড, এটার নাম হলো মনোসোডিয়াম গ্লুটামেট। আর খনিজ লবণ কি হবে? হ্যাঁ, খনিজ লবণ যেটা বলে মিনারেল সল্ট। খনিজ লবণ তো আর একটা লবণ না, মিনারেল সল্টের মধ্যে অনেক উপাদান থাকবে, প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। বুঝাতে পারলাম? আমি একটু বুঝাই বলি। তোমার যেটা আমরা কে বলি খনিজ লবণ বা মিনারেল সল্ট, তার মানে কি? মিনারেল হচ্ছে বিভিন্ন ধাতব উপাদানের উপস্থিতিকে একসাথে মিনারেল বলা, এটা তো জানো। এখন বোঝাচ্ছে যদি অনেকগুলো উপাদান থাকে তার মধ্যে সবচেয়ে বেশি থাকবে কোনটি? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড বেশি। ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে বলবা মিনারেল সল্টের মধ্যে অনেকগুলো লবণের উপাদান উপস্থিতি থাকবে, তবে বেশি থাকবে সোডিয়াম ক্লোরাইড। যেমন আমি তোমাকে বলি, অনেকে বলে হিমালয়ান পিঙ্ক সল্ট, যেমন হিমালয়ান পিঙ্ক সল্ট। এখন অনেকে এটা বোঝে না, এটা কিন্তু একক কোনো সংকেত লেখা যাবে না, এটা অনেকগুলো উপাদান থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি থাকে NaCl, বেশি থাকে, একক কোনো সংকেত লেখা যাবে না। কেন? এটার মধ্যে আরো অসংখ্য উপাদান থাকে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। মানে যদি স্যার কেউ বলে হিমালয়ান পিঙ্ক সল্টের সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, জি জি, বলতেছে যে মানে খনিজ লবণ ওইটা বলো, খনিজ লবণ বলো, মিনারেল সল্ট বলো, হিমালয়ান সল্ট বলো, হিমালয়ান পিঙ্ক সল্ট বলো, পাহাড়ি লবণ বলো, সবগুলোতে অনেক উপাদান থাকে, বেশি থাকে সোডিয়াম। বিষয়টা ক্লিয়ার জি নাকি স্যার, এখনো ক্লিয়ার। ক্লিয়ার? আর একটা হলো বিট লবণ আছে, সেটা আলাদা। বিট লবণটা আবার ওদের সাথে, বিট লবণটা বলতে আমরা বুঝবো সোডিয়াম সালফেট। এটা হলো সোডিয়াম সালফেট। এটা হচ্ছে তোমার, আমরা যে বিট লবণ বলে না, এই আমলা টামলা বিভিন্ন টক জিনিস খাওয়ার সময়, বাদাম টাদাম খাওয়ার সময় ওই যে উনি একটা কালো কালো লবণ ছিটে দেন, সেটার নাম হলো বিট লবণ। যেটা আছে সোডিয়াম সালফেট, এটা দেখতে হলো কালো। এটাকে অনেকে বলে সুলেমানি লবণ, কেউ বলে পাথুরে লবণ, ঠিক আছে? সুলেমানি লবণ, পাথুরে লবণ ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার কিনা বলো। জি স্যার। কালো লবণ, সুলেমানি লবণ, পাথুরে লবণ একই জিনিস। আর বিট লবণ তো তোমার কোনো বিষয়ই না। এখনই আমরা যে
কাঁচা আম, রাস্তার পাশে লোকটাকে বলি যে আমাদের একটু কাঁচা আম দেন, ওর মধ্যে যে কালো কালো লবণটা দিয়ে দেয় সেটা হচ্ছে বিট লবণ। তা আশা করি তোমাদের শেষ করার চেষ্টা করলাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমার জন্য দোয়া করো, নেক্সট ক্লাসে অন্য আর কোনো টপিক নিয়ে দেখা হবে। আমার লাস্ট মেসেজটা দয়া করে ভালো করে শুনবা, সেটা হলো প্রয়োজনে ক্লাসটি আর একবার করো, প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা সুন্দর একটা টোটাল ক্লাসের উপরে নোট করবো, যেটা আমি লিখে দিছি। অনেক কথা লিখে দিয়েছি, অনেক কথা মুখে বলেছি, দুইটার সমন্বয় করে সুন্দর একটা নোট করবা এবং এটা যত্ন করে রেখে দিবা, এটা সারা জীবন কাজে দেবে। ভালো থাকো সবাই। স্যার একটা